এটা হলো টোটাল যে 5টা লেকচার, 5টা টপিক। আমরা আগামী ক্লাসটাতে একটা রিভিউ ক্লাস নেব। হ্যাঁ, ঠিক আছে? জি ম্যাম। ওকে, ফাইন। সো আজকে আমরা ক্যাটালাইটিক অ্যান্টিবডি এবং রাইবোজাইম নিয়ে তাহলে স্টাডিটা করি। সো ক্যাটালাইটিক অ্যান্টিবডি এরা কারা? ক্যাটালাইটিক অ্যান্টিবডিকে আমরা সংক্ষেপে ক্যাট ম্যাপও বলতে পারি। ক্যাট ম্যাপ। ক্যাটালাইটিক কথাটা থেকে ক্যাট এই কথাটা নেওয়া, আর ম্যাপ কথাটার মানে হলো মনোক্লোনাল অ্যান্টিবডি। ঠিক আছে? সো ক্যাট ম্যাপ দিয়ে বোঝায় ক্যাটালাইটিক মনোক্লোনাল অ্যান্টিবডি। ম্যাম মনোক্লোনাল, যখনই মনোক্লোনাল অ্যান্টিবডির কথা বলা হয় তখনই ধরে নিবা এই ধরনের অ্যান্টিবডিকে সাধারণত ল্যাবরেটরিতে সিনথেসিস করা হয়। হ্যাঁ, তৈরি করা হয়, মনোক্লোনাল অ্যান্টিবডিগুলোকে তৈরি করা হয়। সো আমরা যখন ব্লাড গ্রুপিং এর সময় বিভিন্ন ধরনের অ্যান্টিবডি ইউজ করা হয়, তোমরা জানো তাই না? অ্যান্টিবডি এ, অ্যান্টিবডি বি, অ্যান্টিবডি ডি এদের ইউজ করা হয়। সো এরাও কিন্তু ইট ইজ এ টাইপ অফ মনোক্লোনাল অ্যান্টিবডি। হ্যাঁ, তার মানে এদেরকেও ল্যাবরেটরিতে তৈরি করা হয় পৃথকভাবে। আমার পায়ের জন্য না তো। হ্যাঁ বলো। লিমন মিউট করে কথা বলো, লিমন মিউট করে কথা বলো, সবাই মিউট করে রাখো। সো মনোক্লোনাল অ্যান্টিবডি হিসেবে ক্যাটালাইটিক অ্যান্টিবডিগুলোকে ডেভেলপ করা হয়। হ্যাঁ, এবং এটা হলো টোটালি ল্যাবরেটরিতে সিনথেসাইজিং অ্যান্টিবডি। এবং এই অ্যান্টিবডি আমরা জানি সাধারণত অ্যান্টিবডিগুলো আমাদের বডিতে প্রোডাকশন হয় ইন রেসপন্স টু অ্যান্টিজেন। অ্যান্টিজেন কি? অ্যান্টিজেন ক্যান বি এ ফরেন পার্টিকেল সাচ as microbes or microbes. Different kinds of microbes are also included here. হ্যাঁ, ব্যাকটেরিয়া হতে পারে, ভাইরাস হতে পারে, আদার্স টাইপ অফ অ্যান্টিজেনও হতে পারে। সো অ্যান্টিজেনের বিরুদ্ধে আমাদের বডিতে যে গ্লোবিউলার প্রোটিনটা তৈরি হয়, যেটা অ্যান্টিজেনকে ডিস্ট্রয় করার ক্ষমতা রাখে, সেটাকে বলা হয় অ্যান্টিবডি। সো এই অ্যান্টিবডি সাধারণত অ্যান্টিজেনের সাথে যুক্ত হয়, আমাদের বডিতে যেগুলো সিনথেসিস হয় অ্যান্টিজেনের সাথে যুক্ত হয়, এবং অ্যান্টিজেনের সাথে বারবার তারা যুক্ত হওয়ার মাধ্যমে কিছু কেমিক্যাল রিঅ্যাকশনের মাধ্যমে অ্যান্টিজেনকে নষ্ট করে দেয়, অথবা অ্যান্টিজেনকে চারদিক থেকে ঘিরে ফেলে, তার ফলে একটা দলা হিসেবে অ্যান্টিজেনটা জমা হয়ে যায়, এটা তখন আর ইনফেকশন করতে পারে না। এভাবে সাধারণত অ্যান্টিবডিগুলো আমাদের বডিতে কাজ করে থাকে, যেগুলো সাধারণত আমাদের বি লিম্ফোসাইট সেল থেকে প্রোডাকশনটা হয়। আর আমরা যদি কম্পেয়ার করি আমাদের ন্যাচারাল অ্যান্টিবডির সাথে ক্যাটালাইটিক অ্যান্টিবডি, তাহলে দেখব যে এই ক্যাটালাইটিক অ্যান্টিবডি নামটাই আসছে হলো তার ক্যাটালাইসিস পাওয়ার থেকে। ক্যাটালাইসিস পাওয়ার যেটা আমরা শুধুমাত্র এনজাইমের মধ্যে দেখে থাকি, তার মানে একটা রিয়েকশনের রেটকে ইনক্রিজ করার যে টেন্ডেন্সি, রিয়েকশনের মধ্যে সাবস্ট্রেটকে প্রোডাক্টে কনভার্ট করার যেই পাওয়ারটা, সেটাকে কিন্তু ক্যাটালাইসিস বলা হয়। সো যদি কখনো কোনো অ্যান্টিবডি এই ধরনের কাজ শো করে যে সে রিয়েকশনের রেটকে বাড়াবে, মানে বাই কনভার্টিং দ্য সাবস্ট্রেট ইনটু প্রোডাক্ট, তখন সেই ধরনের অ্যান্টিবডিকে বলবো আমরা ক্যাটালাইটিক অ্যান্টিবডি। ঠিক আছে? জি ম্যাম। ওকে, সো ক্যাটালাইটিক অ্যান্টিবডি বলতেই বুঝবো যে যে সমস্ত অ্যান্টিবডি সাধারণত কেমিক্যালি সিনথেসাইজ এবং তারা কি করে, যে রিয়েকশনের রেটকে অ্যাজ লাইক অ্যাজ এনজাইম কন্ট্রোল করতে পারে, হ্যাঁ, বাড়াতে পারে, এবং সাবস্ট্রেটকে প্রোডাক্টে কনভার্ট করতে পারে। তো তাদেরকে আমরা ক্যাটালাইটিক অ্যান্টিবডি বলি। এদেরকে আমরা কিভাবে তৈরি করি? এদেরকে আমরা ল্যাবরেটরিতে একটা অ্যানিমেলকে ইউজ করার মাধ্যমে তৈরি করতে পারি। হ্যাঁ, এই অ্যানিমেলটা হতে পারে একটা র্যাবিট, হতে পারে একটা মাউস। হ্যাঁ, তাদের মধ্যে সাধারণত অ্যান্টিবডি ডেভেলপ করা হয়। যত ছোট অ্যানিমেল তত কম আর কি এথিক্যাল যে ইস্যুটা সেটা কম থাকে। সো এই জন্য সাধারণত ছোট ছোট অ্যানিমেলের মধ্যে এই ধরনের অ্যান্টিবডি ডেভেলপ করা হয়। এখন এই ধরনের যে ক্যাটালাইটিক অ্যান্টিবডি আছে যেটাকে আমরা তৈরি করি, এছাড়াও দেখা যায় কিছু কিছু অটোইমিউন ডিজিজের ক্ষেত্রে এরকম ক্যাটালাইটিক অ্যান্টিবডি আমাদের বডিতেও প্রোডাকশন হয়। ঠিক আছে? সো অটোইমিউন ডিজিজ সাচ অ্যাজ SLE ডিজিজ, মানে সিস্টেমিক লিউপাস এরিথ্রোমেটোসাস, এই ডিজিজটাকে সংক্ষেপে বলা হয় SLE ডিজিজ, সিস্টেমিক লিউপাস এরিথ্রোমেটোসাস। সো এই ডিজিজটার সময় দেখা যায় যে ধরনের পার্সনের ক্ষেত্রে এই ডিজিজটা হয়, মানে একটা অ্যালার্জিক ডিজিজ এটা। হ্যাঁ, সো তার সেলের মধ্যে বা তার বডির মধ্যে এক ধরনের অ্যান্টিবডি তৈরি হয়, যেটাকে বলা হয় অ্যান্টি ভেসোঅ্যাক্টিভ ইন্টেস্টিনাল পেপটাইড অটো অ্যান্টিবডিস। নামটা অনেক বড়। সো ইট ইজ এ টাইপ অফ ক্যাটালাইটিক অ্যান্টিবডি, যেটা তৈরি হওয়ার কারণে তার নিজস্ব ডিএনএর যে ফসফোডাইএস্টার বন্ডগুলো আছে সেটাকে হাইড্রোলাইসিস করে ফেলে। তার মানে ডিএনএ এর বন্ডগুলাই যদি হাইড্রোলাইসিস হয়ে যায়, তাহলে নতুন যে ডিএনএ গুলো তৈরি হচ্ছে সেগুলো দিয়ে আর নতুন কোনো সেল তৈরি হবে না। বুঝা গেল? জি ম্যাম।
মানে র্যাপিডলি সেলের ডিস্ট্রাকশন হচ্ছে এবং নতুন কোনো সেল ডিভাইড করতে পারতেছে না এই অ্যান্টিবডিগুলো ডিএনএ ডিস্ট্রাকশন করার কারণে। তাহলে তখন এই ব্যক্তির কি হবে, যে সেলগুলো র্যাপিডলি গ্রোয়িং সেল প্রতিদিন যেগুলো সিনথেসিস করা দরকার সেগুলো আর তৈরি হবে না। যদি তৈরি না হয় তাহলে তখন সে আস্তে আস্তে দুর্বল হয়ে পড়বে। হ্যাঁ, যেগুলো ব্লাড সেল নতুন করে তৈরি করা দরকার প্রতিদিনই, আমাদের হেয়ার ফলিকল সেল প্রতিদিন তৈরি হয়, টেস্ট ব্লাডের সেল প্রতিদিন তৈরি হয়। হ্যাঁ, এগুলো যদি তৈরি না হয় তখন সে আস্তে আস্তে উইক হয়ে পড়বে। হ্যাঁ, ফিজিক্যালি উইক হয়ে পড়বে এবং বিভিন্ন ধরনের ইনফেকশন তাকে তখন মানে তার মধ্যে আরো বেশি হবে। বিভিন্ন ধরনের মাইক্রোবটি ইনফেকশন আরো বেশি হবে। এই সমস্ত ক্ষেত্রে তখন এই ব্যক্তি দ্রুত মারা যাবে যদি না সে এই অ্যান্টিবডিকে ব্রেকডাউনের জন্য কোনো ট্রিটমেন্ট নেয়। ঠিক আছে, সেক্ষেত্রে উইদাউট এনি ট্রিটমেন্ট সে কিন্তু খুবই দ্রুত মারা যাবে। এবং এটা হলো এক ধরনের অটো ইমিউন ডিজিজ, মানে আমাদের নর্মালি ডিএনএ কিছু মিউটেশন হওয়ার কারণে এই ধরনের অ্যান্টিবডিগুলো ডেভেলপ করে, যেটা দিয়ে সাধারণত এরকম হাইপার সেন্সিটিভিটি 4 টাইপের রিঅ্যাকশন হয়, যেটার এক্সাম্পল হলো এসএলই ডিজিজ। ঠিক আছে, ম্যাম সেটার অ্যান্টিবডি হিসাবে আমাদের কাজ করতেছে অ্যান্টি বেসোঅ্যাক্টিভ ইন্টেস্টাইনাল পেপটাইড, ওই যে অটো অ্যান্টিবডিজ। হুম 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 এটার কাজই হলো ডিএনএ কে ব্রেকডাউন করা, হাইব্রিডাইজ করা। ম্যাম তাহলে তার আর সেই ফলে প্রবলেমটা বাড়তে পারে না। এটার কারণে প্রবলেমটা হয়। সো এটা এই অ্যান্টিবডি দিয়ে প্রবলেমটা হচ্ছে ডিএনএ ব্রেকডাউন হওয়ার কারণে। হ্যাঁ, সেলের ডিভিশন বন্ধ হয়ে যায়, নর্মাল সেলের ডিস্ট্রাকশনও শুরু হয়ে যায়। হ্যাঁ, এই কারণেই তখন এটাকে এক ধরনের হাইপার সেন্সিটিভিটি 4 রিঅ্যাকশন বলা হয় এটাকে। হ্যাঁ, মানে নর্মালি কোনো কিছুই দরকার নাই বডির জন্য, কিন্তু বডি নিজের জন্যই অ্যালার্জিক রিঅ্যাকশন শো করতেছে। ম্যাম এটার জন্য হচ্ছে অটো ইমিউনো ডিজিজটা আমাদের শরীরে হয়। হ্যাঁ, এটার জন্যই অটো ইমিউন ডিজিজটা হয় এই অ্যান্টিবডিটার আর কারণে। এটা থেকে ম্যাম হ্যাঁ আমাদেরকে যদি রিলাইভ করতে যায় তো সেক্ষেত্রে আমাদের মানে এক্সট্রা অ্যান্টিবডি আমাদের ইউজ করতে হবে। হ্যাঁ, ঠিক বলছো। যদি এটা থেকে আমি কোনো মানুষকে বাঁচাতে চাই তাহলে এই অ্যান্টিবডির বিরুদ্ধে তাকে আবার অ্যান্টিবডি ট্রিটমেন্ট করতে হবে। হ্যাঁ, জি ম্যাম। সো এসএলই ডিজিজের ক্ষেত্রে নিজের থেকেই এই ক্যাটালাইটিক অ্যান্টিবডি তৈরি হয়। এটা একটা এক্সাম্পল যেটা কিনা ন্যাচারালি ডেভেলপিং অটো অ্যান্টিবডিজ বা ন্যাচারালি ডেভেলপিং ক্যাটালাইটিক অ্যান্টিবডিজ। হ্যাঁ, যেটা কিছু মানুষের মধ্যে তৈরি হতে পারে। সবার মধ্যে তো আর অটো ইমিউন ডিজিজ নাই, তাই না? সবার মধ্যে তো আর এসএলই নাই, তো সবার মধ্যে এই ক্যাটালাইটিক অ্যান্টিবডি থাকেন না। আমরা যদি একটু চিন্তা করি এর মানে সূত্রপাতটা কোথা থেকে শুরু হয়েছে, যে কোথা থেকে এই ধরনের ধারণা ডেভেলপ হয়েছে যে ক্যাটালাইটিক অ্যান্টিবডি বলতে কিছু জিনিস তৈরি করা পসিবল, তাহলে দেখব যে 1948-এর দিকে লিনিয়াস পলিং সে একটা ধারণা দিল এনজাইম সম্পর্কে। এনজাইমের সম্পর্কে যে ধারণাটা ছিল যে এনজাইমের যে ট্রানজিশন স্টেট বলে একটা বিষয় আছে, তোমরা জানো, আমি শুরুর দিকে লেকচারে বলেছিলাম। ট্রানজিশন স্টেট মানে হলো যে এনজাইম যখন সাবস্ট্রেটকে প্রোডাক্টে কনভার্ট করে তখন সাবস্ট্রেট আর প্রোডাক্টকে সে একটা ফেজে নিয়ে আসে, যেই ফেজে একদিকে সাবস্ট্রেট একদিকে প্রোডাক্ট। হ্যাঁ, এবং অ্যাক্টিভেশন এনার্জি কমে যাওয়ার কারণে দ্রুত সাবস্ট্রেটটা প্রোডাক্টে কনভার্ট হয়ে যায়, এবং সেটা যদি কখনো মানে এনজাইমের রেগুলেশনটা হয়ে যায় তখন আবার সাবস্ট্রেটটা ছেড়ে যায় আর প্রোডাক্ট তৈরি হয় না। সো সাবস্ট্রেট আর প্রোডাক্টের মাঝামাঝি যে ইন্টারমিডিয়েট ফেজ এটাকে বলা হয় ট্রানজিশন স্টেট। লিনিয়াস পলিং উনি যেটা বলল যে ট্রানজিশন স্টেট সাধারণত একটা এনজাইমের জন্য ইনহিবিটর হিসেবেও কাজ করতে পারে। মানে ট্রানজিশন স্টেটের মতো যদি একটা ট্রানজিশন স্টেট অ্যানালগ তৈরি করতে পারি তাহলে সেটা যদি এনজাইমের রেগুলেটরি সাইডে বাইন্ড করে তাহলে সেই ক্ষেত্রে সেটা দিয়ে এনজাইমকে ইনহিবিটও করা পসিবল। ঠিক আছে? জি ম্যাম। ওকে, এর পরবর্তীতে যে ধারণাগুলা ক্যাটালাইটিক অ্যান্টিবডির সাথে রিলেটেড, যেমন 1969-এর দিকে জেংস উনি বলেছেন যে ক্যাটালাইটিক অ্যান্টিবডি আমরা ল্যাবরেটরিতে তৈরি করতে পারি বাই ইউজিং সাম ট্রানজিশন স্টেট অ্যানালগ। হ্যাঁ, তার মানে পলিং যেটা বলেছিলেন যে ট্রানজিশন স্টেট অ্যানালগটা এনজাইমের ইনহিবিটর হিসেবে কাজ করতে পারে, জেমস বললেন ট্রানজিশন স্টেট অ্যানালগ এই কথাটাকে ব্যবহার করে যে এটাকে ব্যবহার করার মাধ্যমে আমরা ক্যাটালাইটিক অ্যান্টিবডি তৈরি করতে পারি। বুঝা গেল? জি ম্যাম। ওকে, 1986-এর দিকে
পিটার স্কাচ এন্ড রিচার্ড লার্নার তারা ম্যাম বলেছেন এটাকে যে অ্যানালগ বলতে ম্যাম এটা কি বুঝাইছে? যে অ্যানালগ বলতে কি বুঝাচ্ছ? আচ্ছা, সাধারণত আমরা যদি আয়নার সামনে দাঁড়াই, হ্যাঁ, তাহলে আমাদের একটা প্রতিবিম্ব দেখতে পাবো, তাই না? জি ম্যাম। আয়নার মধ্যে যেটা দাঁড়ানো একটা ইমেজ, সেটা হলো আমাদের প্রতিবিম্ব। আর সেটা তো রিয়েল আমরা না, সেটা কি রিয়েল আমরা? না। তাই না? আমি যেটা রিয়েল সেটা হলো সেটা আয়নার সামনে দাঁড়ানো, বাট আয়নার মধ্যে যেটা সেটা প্রতিবিম্ব। হ্যাঁ, একই রকম জিনিসটা এখানে কম্পেয়ার করে আমরা বলতে পারি ট্রানজিশন স্টেট আর ট্রানজিশন স্টেট অ্যানালগ হলো, ট্রানজিশন স্টেট অ্যানালগ মূলত ট্রানজিশন স্টেটের প্রতিবিম্ব। তার মানে ট্রানজিশন স্টেটটাই হলো ন্যাচারালি এনজাইমের মধ্যে তৈরি হয়, কিন্তু এটাকে ধরে নিয়ে যখন আমরা এটাকে ল্যাবরেটরিতে তৈরি করি, সিনথেসিস যখন করি, তখন সেটাকে আমরা অ্যানালগ বলবো। বুঝা গেল? জি ম্যাম। তার মানে অনুরূপ কিছু, ঠিক আছে। এবং 1986 এর দিকে পিটার স্কালস এবং রিচার্ড লার্নার তারা বলল যে আমাদের বডিতে এসএলই ডিজিজের ক্ষেত্রে যে অ্যান্টিবডি তৈরি হয় সেটার কাজ হলো এস্টার বন্ড হাইড্রোলাইসিস করা, যেটা ধারণা মাত্র তোমাদের আমি বললাম যে এস্টার বন্ড হাইড্রোলাইসিস করে ফেলে ডিএনএ এর মধ্যে। এবং এটা সর্বপ্রথম যিনি ডিসকভার করেছেন তারা হলো দুইজন, পিটার স্কালস এন্ড রিচার্ড লার্নার ইন 1986। যেগুলো কিনা দেখো খুব বেশি সময়ের স্টাডিও কিন্তু না। তার পরবর্তীতে 1989 এর দিকে প্রথমত ধারণাটা যখন আসছে এস্টার বন্ড হাইড্রোলাইসিস করতে পারে ন্যাচারালি সিনথেসাইজ অ্যান্টিবডিগুলা, আর পরবর্তীতে কোন কোন অ্যান্টিবডি কাজ করে এবং কোন ডিজিজের সাথে এটা ইনভলভ, যেটা আমি মাত্র বললাম এসএলই ডিজিজের সাথে এটা ইনভলভ, সেটা পল এট অল, মানে পলের সাথে আরো অনেক সায়েন্টিস্ট এখানে যুক্ত থাকে, গ্রুপ অফ সায়েন্টিস্ট মিলে তারা একটা পেপারের মধ্যে এটা পাবলিশ করছে 1989 এর দিকে, যে এরকম অবশ্যই ভ্যাসো অ্যাক্টিভ ইন্টেস্টিনাল অটোপেপটাইড থাকে, যেটাকে ভিআইপি অ্যান্টিবডিও বলা হয় সেটা, এবং এসএলই ডিজিজের ক্ষেত্রে যে অ্যান্টিবডিটা অটো অ্যান্টিবডিসটা এরা মিলে হলো ডিএনএ এস্টার বন্ডকে হাইড্রোলাইসিস করে। বুঝা গেল? ম্যাম এটা একটু আরেকবার বলেন। হ্যাঁ, 1989 এর দিকে যে অটো অ্যান্টিবডি গুলা সাধারণত এস্টার বন্ডকে হাইড্রোলাইসিস করে সেই ধারণাটা প্রকাশ পেয়েছে। এর মধ্যে একটি হলো যেটা বললাম আমি এসএলই ডিজিজের ক্ষেত্রে একটা অটো অ্যান্টিবডি, সেটা আরেকটা ডিজিজের ক্ষেত্রে যেমন ব্রঙ্কিয়াল অ্যাজমা, ব্রঙ্কিয়াল অ্যাজমার ক্ষেত্রেও আরেকটা অ্যান্টিবডি পাওয়া গেল, যে ক্ষেত্রে ব্রঙ্কাসের যে সেলগুলা সেই সমস্ত সেলে ডিএনএ কে একই রকম ভাবে হাইড্রোলাইসিস করতে পারে। হ্যাঁ, এই অ্যান্টিবডিটার নাম হলো ভিআইপি অ্যান্টিবডি, হ্যাঁ, মানে ভ্যাসো অ্যাক্টিভ ইন্টেস্টিনাল পেপটাইড। জি ম্যাম। জি ম্যাম। এখন আমরা গড়ঢালা মুখস্থ কিছু হিস্ট্রি থেকে বের হয়ে এদের জেনারেশনটা নিয়ে আলোচনা করি, কিভাবে তৈরি করা হয়। সাধারণত যে কোনো ধরনের মনোক্লোনাল অ্যান্টিবডি তৈরির ধারাবাহিকতাটা একই রকম থাকে। হ্যাঁ, আমাদের একটা ল্যাবরেটরিতে একটা অ্যানিমেলকে প্রথমে একটা অ্যান্টিজেন দিয়ে ইমিউনাইজ করা লাগে, হ্যাঁ, এবং তার মধ্যে যখন অ্যান্টিবডি ডেভেলপ করে সেটাকে স্ক্রিনিং করতে হয়। যখন আসলে অ্যান্টিবডি ডেভেলপ করে তখন ওই অ্যানিমালটাকে স্যাক্রিফাইস করে তার স্কিন সেলকে নিয়ে সেখান থেকে কালচার করে সেলগুলোকে মনোক্লোনাল অ্যান্টিবডি তৈরি করা হয়। এই প্রসেসটাকে হাইব্রিডোমা টেকনোলজি বলা হয় এবং এটার মধ্যে হাইব্রিডোমা টেকনোলজিটাই আসবে। কিন্তু এটা শুরুতে আরেকটু প্রসেস ফলো করা লাগে, যেটা হলো ট্রানজিশন স্টেট অ্যানালগ তৈরি করা। এখন ট্রানজিশন স্টেট অ্যানালগটা কি হবে, এটা হলো বিষয়। আমরা এখানে নির্দিষ্ট করে নিব যে কোন এনজাইমের জন্য আমি সাবস্ট্রেটকে প্রোডাক্টে কনভার্ট করতে চাই, যেটা উইদাউট দ্য হেল্প অফ এনজাইম করা যাবে। তাহলে সেই এনজাইম যেভাবে ট্রানজিশন স্টেটটা তৈরি করে সেটা অনুরূপ আমরা ট্রানজিশন স্টেটটাকে তৈরি করে নেব। তখন সেই ট্রানজিশন স্টেটটাকে আমরা বলবো ট্রানজিশন স্টেট অ্যানালগ। বুঝা গেল? জি ম্যাম। ম্যাম আরেকবার বলেন ম্যাম। আরেকবার বলি, আমরা একটা নির্দিষ্ট রিঅ্যাকশনকে টার্গেট করব, মানে একটা স্পেসিফিক রিঅ্যাকশনের জন্যই আমরা ট্রানজিশন স্টেট অ্যানালগটা তৈরি করব। এখন সেই রিঅ্যাকশনটা যেই এনজাইম দিয়ে হয়, সেই এনজাইম যেভাবে সাবস্ট্রেট আর প্রোডাক্টের মধ্যে ট্রানজিশন স্টেটটা তৈরি করে সেটাকে আমাদের আগে জানতে হবে, তাই না? জি ম্যাম। এবং সেটাকে জেনে নিয়ে আমরা উইথ দ্য হেল্প অফ বায়োইনফরমেটিক্স এক ধরনের ট্রানজিশন স্টেট তৈরি করার চেষ্টা করব। যদি আমরা সেটা তৈরি করতে পারি তখন সেটাকে বলবো ট্রানজিশন স্টেট অ্যানালগ। বুঝা গেছে? জি ম্যাম।
জি ম্যাম। এবং এই ট্রানজিশন স্টেট অ্যানালগকে আমরা ইমিউনোলজিক্যাল টার্মে এখানে হেপটেন বলবো, কারণ এটার এগেনস্টেই সাধারণত অ্যান্টিবডিটা তৈরি হবে। বুঝা গেল? হ্যাঁ, বললাম যে এটাকে আমরা ইমিউনোলজিক্যাল টার্মে হেপটেন বলবো, কারণ এটার এগেনস্টেই অ্যান্টিবডি তৈরি হবে। এখন চলে আসি হেপটেন কেন এটাকে বলতেছে, অন্য কেন কিছু বলতেছি না। হেপটেন বলতে আমরা বুঝে থাকি যে সমস্ত কেমিক্যাল সিকোয়েন্স, হ্যাঁ, ল্যাবরেটরিতে তৈরি করার ফলে তারা বডিতে যাওয়ার পরে অ্যাজ আওয়ার ন্যাচারাল ইমিউনিটি, তারাও আমাদেরকে অ্যান্টিবডি তৈরি করে দিতে পারে। সেই সমস্ত কেমিক্যাল সিকোয়েন্স গুলাকে বলা হয় হেপটেন। ঠিক আছে? জি ম্যাম। আবার বলি, হ্যাঁ, অ্যান্টিজেন অ্যান্টিবডি তৈরি করে দেয়, তাই না? অ্যান্টিজেন কি হতে পারে? একটা ব্যাকটেরিয়া, একটা ভাইরাস, অথবা একটা ব্যাকটেরিয়ার প্রোটিন হতে পারে, একটা ভাইরাসের প্রোটিন হতে পারে, ভাইরাসের আরএনএও হতে পারে। এদের সাপেক্ষে এরা যখন আমাদের বডিতে ঢুকে কোনো না কোনো ভাবে, তখন আমাদের বডিতে বি সেলগুলো এদের সাপেক্ষে অ্যান্টিবডি তৈরি করে, তাই তো? জি জি ম্যাম। ম্যাম। হ্যাঁ, এখন যদি বডির মধ্যে ভাইরাস বা ব্যাকটেরিয়া বা কোনো অ্যান্টিজেন না ঢুকে, যদি একটা কেমিক্যালি সিনথেসাইজড মলিকিউলকে ঢুকিয়ে দেওয়া হলো, যেটা এরকম ভাবে অ্যান্টিজেনের মতো আমাদের বি সেল থেকে অ্যান্টিবডি তৈরি করার ক্ষমতা রাখে, তাহলে তখন ওই কেমিক্যালি সিনথেসাইজড মলিকিউলটাকে হেপটেন ডাকা হয়। ঠিক আছে? জি ম্যাম। বুঝা গেল? তোমরা যখন ইমিউনোলজি পড়বা এই টার্মটা তখনও আসবে। হ্যাঁ, তার মানে তো সেই কেমিক্যালি সিনথেসাইজ মলিকিউলটাকে, যেটা কিনা অ্যান্টিবডি তৈরি করবে, সেটাকে বলা হয় হেপটেন। এবং এখানে যে ট্রানজিশন স্টেট অ্যানালগটা তৈরি করলাম, এটাও তো কেমিক্যালি সিনথেসিস করলাম, তাই না? এবং এটা দিয়ে তো আমরা অ্যান্টিবডি তৈরি করব, তাই নয় কি? জি ম্যাম। তাহলে এটাকেও আমরা হেপটেন হিসেবেই রাখতে পারি। বুঝা গেল? বুঝতে পারছো? জি ম্যাম। এবং এই হেপটেনকে ক্যারি করে নিয়ে যাওয়ার জন্য এক ধরনের প্রোটিন দরকার হয়, যেটাকে বলা হয় ক্যারিয়ার মলিকিউল। হ্যাঁ, সো হেপটেন টুগেদার উইথ দ্য ক্যারিয়ার মলিকিউল, তখন এটাকে ডাকা হয় অ্যান্টিজেন। বুঝা গেল? যখন এটাকে নিয়ে যাওয়ার জন্য যেটা ইউজ করে সেটাকে অ্যান্টিজেন বলে। সেটাকে ক্যারিয়ার মলিকিউল বলা হয়। আর ক্যারিয়ার ক্যারিয়ার মলিকিউল। মলিকিউল প্লাস হেপটেন, এটাকে বলা হয় অ্যান্টিজেন। বুঝা গেছে? জি ম্যাম। ওকে, তার মানে এখন ক্যারিয়ার মলিকিউল প্লাস হেপটেন দিয়ে দিলে পরে কি হবে? ক্যারিয়ার মলিকিউল শুধুমাত্র ওকে ট্রান্সপোর্ট করার কাজ করবে, ব্লাডের মধ্যে দিয়ে নিয়ে যাবে। ম্যাম। বলো। ম্যাম, এইখানে যে আমাদের যে ব্যাকটেরিয়াল আরএনএ বা প্রোটিন আমাদের শরীরে ইনজেক্ট হয়, তো সেই ক্ষেত্রে এই প্রোটিনটা আর এই ক্যারিয়ার মলিকুল মিলেই কি ওইটাকেই কি অ্যান্টিজেন বলে? ব্যাকটেরিয়াল যে অ্যান্টিজেন গুলা বা ভাইরাল যে অ্যান্টিজেন, যেগুলো ন্যাচারালি যেগুলাকে পাওয়া যায়, সেগুলো ডিফারেন্ট। হ্যাঁ, সেগুলোর মধ্যে আমরা জি ম্যাম। ক্যারিয়ার মলিকিউল দেখতে পাই না, কারণ সেগুলো নিজেরাই এত বেশি অ্যাক্টিভ ফর্মে থাকে, ওগুলো দিয়ে এমনিতেই অ্যান্টিবডি তৈরি হয়। বুঝছো? কারণ তারা তো ইনফেকশাস। ব্যাকটেরিয়া সেলের মধ্যে ঢুকে নিজে মাল্টিপ্লাই করবে, তাই না? জি ম্যাম। সো সেটার বিরুদ্ধে আমাদের ইমিউনিটি পাওয়ার জন্য, মানে অ্যান্টিবডি প্রোডাকশনের জন্য কোনো ক্যারিয়ার মলিকুলের দরকার হয় না। ব্যাকটেরিয়াকে দেখা মাত্রই আমাদের ইমিউন সিস্টেম সক্রিয় হয়ে যায়। জি ম্যাম, বুঝতে বুঝছো? পারছি। ব্যাকটেরিয়াকেও দেখা লাগে না, জাস্ট ব্যাকটেরিয়ার যদি একটা সারফেস প্রোটিনও ঢুকে কখনো, বা ভাইরাসের যদি একটা সারফেস প্রোটিনও কখনো ঢুকে, যেগুলো স্পেসিফিক, হ্যাঁ, সেগুলো জি ম্যাম। অনুযায়ীও আমাদের ইমিউন সিস্টেম সক্রিয় হয়ে যায়। জি ম্যাম। কিন্তু হেপটেন তো আর কোনো ন্যাচারালি প্রডিউসিং অ্যান্টিজেন না, জাস্ট একটা কেমিক্যাল সিকোয়েন্স, তাই না? সো জি এটার ম্যাম। জন্য তো আর আমাদের ইমিউন সিস্টেম কাজ করবে না যদি আমরা এটাকে ক্যারিয়ার মলিকিউলের সাথে যুক্ত না করি, তাই না? জি ম্যাম, এখন বুঝতে পারছি। ক্যারিয়ার মলিকিউলটা কি হতে পারে? ক্যারিয়ার মলিকিউলটা হতে পারে যে কোনো একটা ব্যাকটেরিয়াল প্রোটিন, যেটা দেখে সাধারণত সেলগুলা তৈরি হওয়া শুরু হবে। হ্যাঁ, সেটা একটা হতে পারে, কারণ এটার সাথেই যে অ্যান্টিজেনটা যুক্ত হয়ে, মানে অ্যান্টিজেনিক পোর্শন যেটা যুক্ত আছে, সেটা হলো হেপটেন। সো হেপটেনের অনুরূপী অ্যান্টিবডি তৈরি হবে, কিন্তু ক্যারিয়ার মলিকিউল হয়তো সেটাকে সক্রিয় করে দেওয়ার কাজ করতেছে, প্রক্রিয়াটাকে। বুঝা গেল? জি ম্যাম, বুঝতে পারছি। কিছুটা মানে আমাদের সেন্সরে কাজ করার জন্য আর কি ওইটা অ্যাটাচ করছে। হ্যাঁ, সো হেপটেন এর অনুরূপ অ্যান্টিবডি তৈরি করতেই সাধারণত ক্যারিয়ার মলিকিউলটা হেল্প করে থাকে। বুঝতে পারছো? এখন এই যে তাহলে আমরা অ্যান্টিজেন ডেভেলপ করে ফেললাম, অ্যান্টিজেন ডেভেলপমেন্টটাই কিন্তু এই ক্ষেত্রে জটিল, ক্যাটালাইটিক অ্যান্টিবডির ক্ষেত্রে। আর অন্যান্য ক্ষেত্রে তো এটা তো জটিল হয় না, সাধারণত যে
কোন স্পেসিফিক অ্যান্টিজেনের সাপেক্ষে অ্যান্টিবডি তৈরি করাটা আরো ইজি এই ক্যাটালাইটিক অ্যান্টিবডি ট্রানজিশন স্টেট তৈরি থেকে। এখন মনে করো তুমি কত কষ্ট করে বিভিন্ন এনজাইম গুলাকে টার্গেট করে এক একটা ট্রানজিশন স্টেট অ্যানালগ তৈরি করছো, কিন্তু সেটার অনুযায়ী যদি তুমি অ্যান্টিবডি রেসপন্স না তৈরি করতে পারো তাহলে তো তোমার ট্রানজিশন স্টেট অ্যানালগ তৈরি করার যে পরিশ্রম সেটা তো বৃথা, তাই না? জি ম্যাম। সো এই জন্য ক্যারিয়ার মলিকুলের সাথে যুক্ত করে দেওয়া হয় স্পেসিফিক ক্যারিয়ার মলিকুল যারা কিনা অ্যান্টিবডি রেসপন্সটা প্রোডাকশনে হেল্প করে। এবং ডিরেক্টলি এটাকে ইমিউনাইজেশন করা হয়, মানে মাউসের মধ্যে বা র্যাবিটের মধ্যে এটা ইন্টারপেরিটোলিয়ার স্পেসের মধ্যে মানে স্কিনের নিচের ইসাতে ঢুকিয়ে মানে ইনজেক্ট করা হয়, এবং দেখা যায় যে কয়েক ডোজে 2 থেকে 3 বার যদি এটা দেওয়া হয়, ইমিউনাইজেশন যদি করা হয়, তাহলে দেখা যায় একটা সময় পরে গিয়ে আইজিজি ডেভেলপমেন্ট হয়। হ্যাঁ, তোমরা জানো যে অ্যান্টিবডি 5 ধরনের, তার মধ্যে একটি হলো আইজিজি। সো আইজিজি প্রোডাকশন করাই হলো এখানে মেইন পারপাস আমাদের। যখন আইজিজি ডেভেলপ করে মানে অ্যান্টিবডি ডেভেলপ করে, এটা আমরা কিভাবে বুঝতে পারি? যদি তার প্লাজমা কালেক্ট করি, ওই অ্যানিমেল থেকে যদি প্লাজমা নিয়ে নিই এবং প্লাজমার মধ্যে যদি আমরা ইলাইজা টেস্ট করি স্পেসিফিক এই অ্যান্টিজেনটা দেওয়ার মাধ্যমে ইলাইজার প্লেটের মধ্যে, তাহলে যদি দেখি যে সেই জায়গায় অ্যান্টিবডি থাকে তাহলে সেই জায়গায় স্পেসিফিক কালার শো করবে, তাই না? ইলাইজা যেটা করে থাকে এনজাইম লিঙ্কড ইমিউনোসরবেন্ট এসে, তাই না? সেখানে এটার মাধ্যমে আমরা সহজে স্ক্রিনিং করতে পারবো, এবং যখন দেখবো যে প্লাজমার মধ্যে এই ধরনের অ্যান্টিবডি আছে তখন আমরা সেই অ্যানিমেলটাকে স্যাক্রিফাইস করব এবং তার যে স্প্লিন সেটাকে কেটে আলাদা করে নিব। স্প্লিনটা কেটে আলাদা করে নেওয়ার পরে স্প্লিনের যে সেলগুলা সেগুলাকে বলা হয় স্প্লিনোসাইট। হ্যাঁ, এবং এর মধ্যে বি লিম্ফোসাইট গুলোও থাকে যারা কিনা অ্যান্টিবডি প্রডিউসিং সেল। সো স্প্লিনোসাইট সেলগুলাকে কালচার মিডিয়ামে নিয়ে যদি আমরা ওদেরকে রাখি তাহলে দেখবো যে 24 ঘন্টার মধ্যে তারা মারা যাবে। এখন তাহলে লাভ কি? যদি 24 ঘন্টার মধ্যে সেল মারা যায়, এত কষ্ট করলাম মাউসের মধ্যে দিয়ে অ্যান্টিবডি তৈরি করতে, তার মধ্যে যদি এদেরকে আমি এই সেলগুলোকে বাঁচিয়েই না রাখতে পারি তাহলে এত কষ্ট করে কি লাভ, তাই না? জি ম্যাম, প্রশ্ন ম্যাম। হ্যাঁ, এই জন্য কি করা হয়, এই স্পিনোসাইট সেলগুলোর সাথে মাইলোমা সেল মানে ক্যান্সারাস সেলকে যুক্ত করা হয়। ঠিক আছে, ক্যান্সারাস বা মাইলোমা সেলকে যুক্ত করা হয়। কেন যুক্ত করা হবে? কারণ আমরা জানি যে ক্যান্সারাস সেলের বৈশিষ্ট্য আমাদের নর্মাল সেল থেকে ভিন্ন। তারা অনেক দিন পর্যন্ত বেঁচে থাকার ক্ষমতা রাখে এবং তারা র্যাপিডলি মাল্টিপ্লাই করতে পারে। এখন যদি আমি নর্মাল স্প্লিনোসাইট সেলের সাথে এদেরকে যুক্ত করে দেই, যুক্ত করার ফলে যে হাইব্রিড সেলটা তৈরি হলো তার মধ্যে তাহলে নর্মাল সেলের বৈশিষ্ট্য থাকবে, ক্যান্সারাস সেলের বৈশিষ্ট্য থাকবে, তাই না? জি ম্যাম। আচ্ছা, তো এই সেলগুলোকে তখন ডাকা হয় হাইব্রিডোমা সেল। ঠিক আছে, হাইব্রিড অফ মাইলোমা সেলকে যুক্ত করার কারণে এটা যেহেতু তৈরি হয় তাই এটাকে ডাকা হয় হাইব্রিডোমা সেল। এবং এই সেলটা তৈরি করার যে প্রক্রিয়া সেটাকে বলা হয় হাইব্রিডোমা টেকনোলজি। বুঝা গেল? বুঝাতে পারলাম? জি ম্যাম। জি ম্যাম। হ্যাঁ, এবং এই যে হাইব্রিডোমা সেল আমরা তৈরি করে ফেললাম, এই সেলগুলোকে যদি আমি কালচার করি তাহলে সে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে এবং দেখবো যে তাদেরকে আমরা 7 থেকে 14 দিন পর্যন্ত এমনিতেই নর্মাল কালচার মিডিয়ামে বাঁচিয়ে রাখতে পারি। হ্যাঁ, সো এই কালচার থেকে যে সুপারনেটেন্টটা পাবো সেখানে অবশ্যই তাহলে অ্যান্টিবডি থাকবে। জি ম্যাম। হ্যাঁ, কারণ তারা তো এখানে নিউট্রিয়েন্ট পেয়ে বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং তাদের যে অ্যান্টিবডি প্রোডাকশনের ক্ষমতা ছিল তারা সেটা রিলিজ করতেই করবে। থাকবে। জি ম্যাম। এবং এই অ্যান্টিবডিগুলো নিয়ে আমরা আবার ফার্দার ইলাইজা করব, দেখবো যে স্পেসিফিক অ্যান্টিজেনের সাথে তারা বাইন্ড করে কিনা। যদি বাইন্ড করে তাহলে বুঝতে পারবো আমাদের অ্যান্টিবডি আমরা প্রচুর পরিমাণে পেয়ে গেছি। আর যেই সেল থেকে এই সুপারনেটেন্টটা কালেক্ট করা হয়েছে সেই সেলগুলোকেও আমরা স্টোর করব এবং তাদেরকে আমরা বারবার কালচার করব, সাব কালচার করব। আর সেখান থেকে যে সুপারনেটেন্টটা আমরা কালেক্ট করব সেটাকে আমরা প্রিজার্ভ করব যাতে কিনা ওদেরকে আমরা বাণিজ্যিকভাবে সেল করতে পারি। ঠিক আছে? জি ম্যাম। তাহলে মূল পারপাসটা কি আসলে এখানে ম্যাম এটা পারপাসটা করার? হলো অ্যান্টিবডি ডেভেলপ করা। অ্যান্টিবডি ডেভেলপ করে ফেললাম হাইব্রিডোমা সেল থেকে। আমি একটা ভিডিও দেখাতে চাচ্ছি তোমাদেরকে। দাঁড়াও দেখি দেখাতে পারি কিনা। মনোক্লোনাল অ্যান্টিবডি ডেভেলপমেন্টের ভিডিও। যতটুকু বললাম মাথার মধ্যে ঘুরতেছে তো নাকি? জি ম্যাম, ম্যাম। জি দৌড়াচ্ছে। ম্যাম। তাহলে অ্যানিমেটেড ভিডিওটা দেখে আর একটু ক্লিয়ার হয়ে যাবে।
দেখতে পাচ্ছো? নো ম্যাম, ম্যাম ব্ল্যাক। এখন দেখা যাচ্ছে ম্যাম। স্টার্ট করি, হ্যাঁ একটু শোনো চুপ করে সবাই। বললাম শুনতে, সাউন্ড দিকে কাজ করতেছে না, দাঁড়াও আবার বল। ঠিক আছে শোনো, হ্যাঁ। Region of interest. Typically, multiple immunizations are performed over a period of weeks until an appropriate antibody titer is achieved. Intraperitoneal injections are the most common method for delivering the antigen into mice. Next, it must be determined if the mouse is producing antibodies of interest. Test kits are performed and examined for the presence of antibodies. Note that while some B cells will produce the antibodies that bind to the epitopes on the antigen of interest, shown in red and blue, others will produce non-specific antibodies that do not recognize the injected antigen. If the host is producing the desired antibody, the spleen is removed and dissociated in culture medium to release the resident B cells. The culture medium also includes from a special mouse myelocell line. These tumor cells can divide indefinitely but do not produce antibodies. Because the ability to survive in কেটে গেছে লাইনটা, তাই না? জি ম্যাম। ম্যাম নেটওয়ার্ক নেটে কি আসলে সমস্যা করে। আপনি যদি ওইটা লিংকটা আমাদের থিয়ারকে দিয়ে দেন তাহলে আমরা ওইটা দেখে নিতে পারবো ম্যাম। হ্যাঁ আমি তো দিয়েই দিব। জি ম্যাম। আমার দেওয়া লাগবে না গো, সব ইউটিউবে আছে। ম্যাম আমি দিয়ে দিব গ্রুপে। ওর জন্য দিয়েছি। এখন কি দেখতে পাচ্ছো? না ম্যাম। পাচ্ছো না? দেখা যায়? জি ম্যাম। দেখা যায়? হ্যাঁ এটার সাথে সাথে আমি usually যদি একটু cultured. এক্সপ্লেন করি One তোমাদের cell সুবিধা হবে। হ্যাঁ মিউট করে এটাকে ম্যাম আপনার কথাগুলো কেটে কেটে আসে ম্যাম। the first step is সেটাকে ম্যাম ইনজেক্ট মিডিল থেকে দেন ম্যাম। ঠিক আছে? এই জি ম্যাম। বলো ম্যাম এখান থেকে দেন। বলতেছো? জি ম্যাম এখানের পর থেকে বুঝি না ম্যাম, এখান থেকে দেন। শুনতে পাচ্ছো তাই না? জি ম্যাম এখন শুনতে পাচ্ছি ম্যাম। নেটওয়ার্ক প্রচুর প্রবলেম করতেছে। দেখো যেটা অ্যান্টিজেন তৈরি
করে নিলাম। ম্যাম কথা বোঝা যায় না। এরকম ইভেন আমার এখানেও শো করতেছে ইন্টারনেট কানেকশন ইজ আনস্টেবল। শুনতে পাও? শুনতে ম্যাম কথাগুলো ক্লিয়ার আসে ম্যাম, না একদম। ম্যাম কথা তো ম্যাম, বুঝতেছি না। এইটা বাদ দিলে মনে হয় ভালো হয় ম্যাম। কি বাদ দিব বলো তো? ম্যাম মানে আপনি বলতেছেন ভিডিও চলতেছে না, আবার কথাও বোঝা যাচ্ছে না ম্যাম। এটা নেটওয়ার্ক প্রবলেম করতেছে, এটাই হলো মূল সমস্যা। কি করব বলো এখন? নেটওয়ার্ক প্রবলেম দিলে তো আমার কথা বললেও তোমরা শুনতে পারবা না। জি ম্যাম। ঠিক হয়ে যাবে আশা করি। হ্যাঁ, দেখো তো এখন শোনা যাচ্ছে কিনা ক্লিয়ার। জি ম্যাম। আচ্ছা, তাহলে একটু এক্সপ্লেন করি। হ্যাঁ, সুযোগের ফায়দা নিয়ে নিই। তো এখানে আমরা যখন অ্যান্টিজেন দিয়ে ইমিউনাইজ করলাম, তখন আর তার ব্লাড স্যাম্পলকে বারবার কালেক্ট করব। হ্যাঁ, একটু জায়গায় ওর হাতের বা পায়ের কোথাও একটু ছিদ্র করে তখন তার যে ব্লাডটা ড্র করব আমরা, সেই ব্লাডের মধ্যে আমরা দেখি যে অ্যান্টিবডি আমরা তৈরি করতে চাই সেই অ্যান্টিবডি তৈরি হয়েছে কিনা। হ্যাঁ, যেটা বললাম যে স্পেসিফিক অ্যান্টিজেন দিয়ে যখন আমরা বুঝবো সেই অ্যান্টিজেনের সাথে অ্যান্টিবডি বাইন্ড করতেছে, তার মানে সেখানে অ্যান্টিবডি ডেভেলপ হয়েছে। যখন দেখবো যে আমাদের পর্যাপ্ত পরিমাণ অ্যান্টিবডি তৈরি হয়ে গেছে, তখন আমরা মাউসটাকে স্যাক্রিফাইস করব, মানে মাউসটাকে মেরে ফেলবো। তারপর তার যে স্প্লিন সেটাকে আমরা কালেক্ট করব। হ্যাঁ, এটা এখানে দেখা যাচ্ছে। দেখো স্পেসিফিক অ্যান্টিবডি তৈরি হচ্ছে, ওর স্প্লিনটাকে নিয়ে নিছি। স্প্লিনের যে সেলটা, সেই সেলগুলাকে আমরা কালচার করার চেষ্টা করব। এই সেলগুলা হলো মূলত বি সেল, যাদের থেকেই হলো অ্যান্টিবডি তৈরি হবে। হ্যাঁ, এবং এই বি সেলের সাথে আমরা মায়োলোমা সেল বা ক্যান্সারাস সেলকে যুক্ত করব, কারণ যদি আমরা শুধুমাত্র বি সেলকে কালচার করি তাহলে 24 ঘন্টার মধ্যেই সেলগুলা মারা যাবে। সো আমরা তো চাই না সেলগুলা মরে যাক। তো এই জন্য এদেরকে বাঁচিয়ে রাখার জন্য আমরা এখানে মায়োলোমা সেল দিয়ে দিব। মায়োলোমা সেল দিয়ে দেওয়ার পরে এই সাথে সাথে কিন্তু তারা একত্রে যুক্ত হয়ে যাবে না। কারণ দুটা তো ডিফারেন্ট সেল, দুটা কেন যুক্ত হবে? যুক্ত হওয়ার জন্য এক ধরনের মিডিয়া এখানে ইউজ করা হয়। হ্যাঁ, জাস্ট এই নিউট্রিয়েন্ট মিডিয়ার মধ্যে একটা কেমিক্যাল ইউজ করে দেওয়া হয়, যে কেমিক্যালটার নাম হলো পিইজি। হ্যাঁ, সো এটাকে পিইজি মিডিয়া বলা হয়, মানে পলি ইথিলিন গ্লাইকল মিডিয়া। ঠিক আছে, এবং এটা দিলে পরে সুন্দর করে দেখো সেলগুলা ফিউজ হয়ে গেল, এবং এই ফিউজ সেলগুলোর নাম হলো কি সেল? ফিউজ সেলগুলোকে কি বলা হচ্ছে? হাইব্রিডোমা সেল। ঠিক আছে, তখন আমরা কালচার প্লেটটা দেখতে যদি চাই তাহলে দেখবো এরকম। তার মানে দেখো কিছু ফিউজ সেল এখানে হাইব্রিডোমা সেল হিসেবে দেখতে পাচ্ছি, কিছু হলো বি সেল এখানে আছে, কিছু হলো মায়োলোমা সেল, বড় বড় সেলগুলো মায়োলোমা সেল। বুঝতে পারতেছো? জি ম্যাম। এখন আমরা চাই আমাদের কালচার প্লেটে শুধুমাত্র মায়োলোমা সেল, হাইব্রিডোমা সেলগুলাই থাকবে, মায়োলোমা সেলও থাকবে না, বি লিম্ফোসাইট গুলাও থাকবে না। এখন এটাকে যদি আমরা একদিন রেখে দিই, বি লিম্ফোসাইটই মারা যাবে, কারণ 24 ঘন্টার বেশি তারা যদি হাইব্রিড না করতে পারে তাহলে তারা বেঁচে থাকবে না। হ্যাঁ, আর তাহলে বেঁচে কে কে, কোন কোন সেল বেঁচে থাকবে? মায়া বেঁচে থাকবে এবং হাইব্রিডোমা সেল বেঁচে থাকবে, তাই না? জি ম্যাম। হ্যাঁ, এখন আমি চাই শুধুমাত্র হাইব্রিডোমা সেলকে, মায়োলোমা সেলগুলাকেও মেরে ফেলতে চাই। সো মায়োলোমা সেলকে মারার জন্য এখানে আরেক ধরনের মিডিয়া ইউজ করা হয়, যে মিডিয়াগুলাকে বলা হয় HGPRT মিডিয়া। ঠিক আছে, হ্যাট মিডিয়াম বলা হয়। হ্যাঁ, কি মিডিয়া বলা হয়? হ্যাট মিডিয়া, HAT। হ্যাট মিডিয়া ইউজ যখন করা হয়, হ্যাট মিডিয়ামের এই নামটা হয়েছে 3টা কেমিক্যাল থেকে। হ্যাঁ, সো এই কেমিক্যাল 3টার নাম হলো হাইপোজ্যান্থিন, অ্যামিনোপটেরিন, থায়ামিডিন। ঠিক আছে, H দিয়ে বোঝায় হাইপোজ্যান্থিন, A দিয়ে বোঝায় অ্যামিনোপটেরিন, T দিয়ে বোঝায় থায়ামিডিন। হ্যাঁ, এই 3টাকে একত্রে করে একটা একটা কেমিক্যাল সলিউশন হিসেবে একটা মিডিয়া তৈরি করা হয়, যে মিডিয়াটা এখানে যখন দেওয়া হয় তখন মায়োলোমা সেলগুলো মারা যায়, শুধুমাত্র সেলগুলো জীবিত থাকে। বুঝা গেল? ম্যাম হেড মিডিয়াটা ইউজ করা হয় ওই যে আমাদের লাইপোমা সেলটাকে ডিস্ট্রয় করার জন্য।
মাইলোমা সেলগুলাকে ডিস্ট্রয় করার জন্য। হ্যাঁ, ট্রাই করে তোমরা একটু গুগল করে দেখো। আমি তারপরে বলে রাখি যে যখন হ্যাট মিডিয়া ইউজ করা হয়, এই শুধুমাত্র নর্মাল সেলের মধ্যেই হ্যাট মিডিয়ামকে ইউজ করার জন্য এনজাইম থাকে। হ্যাঁ, যে এনজাইম দুটার নাম হলো এইচইপিআরটি এনজাইম আর থায়ামিডিন কাইনেস মানে টিকে এনজাইম। হ্যাঁ, সো এই দুটো এনজাইম শুধুমাত্র নর্মাল সেলের কাছে থাকে, মাইলোমা সেলের কাছে দুটো এনজাইম থাকে না, এই জন্য ওরা হ্যাট মিডিয়ামে বেঁচে থাকতে পারে না। সো যখন আদার্স নিউট্রিয়েন্ট ইনসাফিসিয়েন্সি হয় তখন মাইলোমা সেলগুলো মারা যায়, কিন্তু হাইব্রিডোমা সেলের কাছে যেহেতু নর্মাল সেলের বৈশিষ্ট্য থাকে, যেহেতু তারা বি লিম্ফোসাইটের সাথে যুক্ত হওয়ার কারণে হাইব্রিডোমা সেল, এই জন্য তারা শুধুমাত্র জীবিত থাকতে পারে। বুঝা গেল? জি ম্যাম। দেখো তাহলে হ্যাট মিডিয়ামে যদি রাখি, দেখবো যে 14 দিনের মধ্যে মাইলোমা সেল সব মরে যাবে এবং এর মধ্যেই হাইব্রিডোমা সেল থেকে লিম্ফোসাইট, যেহেতু তারা মূলত তারা অ্যান্টিবডি তৈরি করবে এখানে এবং অ্যান্টিবডি তৈরি হতেই থাকবে। সো এই সেলগুলাকে নিয়ে আলাদা করে আরেকটা কালচার মিডিয়ামে সাব কালচার করা হয়। মনে করে যে বিভিন্ন ধরনের এলাইজা ওয়েল প্লেটে এদেরকে পার সেল পার ওয়েল রাখা হয়, একটা ওয়েলে একটা করে সেলকে রাখার চেষ্টা করা হয় এবং এদেরকে কালচার করা হয় এবং সেখানে একটা সময় পরে গিয়ে দেখা যায় সুপারনেটেন যেটা তৈরি হয় সেই সুপারনেটেনকে স্ক্রিনিং করা হয় ইলাইজার মাধ্যমে। যেমন এখানে দেখো গ্রোয়িং সেল দেখা যাচ্ছে, প্রচুর পরিমাণে সেল তৈরি হয়েছে এবং তারা অ্যান্টিবডিও তৈরি করছে। সো সুপারনেটেনকে যদি নেই আমরা, এটাকে যদি আমরা প্রতিটা ওয়েল থেকে দেখো একটা একটা করে একটা পিপেট ইউজ করে যে প্রতিটা ওয়েল থেকেই স্পেসিফিক সুপারনেটেন গুলা আলাদা আলাদা ওয়েলে রাখা হচ্ছে। হ্যাঁ, এবং এদেরকে প্রতিটার মধ্যেই মনে করো স্পেসিফিক অ্যান্টিজেন দেওয়া। সো সেই অ্যান্টিজেনের সাথে যদি রিয়েকশন করতে পারে অ্যান্টিবডি, তার মানে তারা হলো স্পেসিফিক টু অ্যান্টিজেন। সো এই ধরনের অ্যান্টিবডি আমরা চাই। তো তাদেরকে আমরা নিয়ে সিলেক্ট করে তাদের থেকে আমরা প্রিজার্ভ করব এবং তাদেরকে আমরা যে কাজে লাগাতে চাই অ্যাজ এ মনোক্লোনাল অ্যান্টিবডি সেই কাজে ব্যবহার করব। ম্যাম এই সেলগুলো আসলে কতদিন পর্যন্ত কাজ করে ম্যাম? এই সেলগুলা কতদিন পর্যন্ত বেঁচে থাকবে, তাই তো? জি ম্যাম। সাধারণত বারবার এটাকে সাব কালচার করা হয়। হ্যাঁ, একসাথে যদি একবার যদি কালচার করি তাহলে 14 দিনের মধ্যে এটা আবার আবার সাব কালচার করা লাগবে, মানে এখান থেকে আবার নতুন করে একই রকম ভাবে ওয়েলের মধ্যে এদেরকে কালচার করতে হবে, বারবার কালচার করতে হবে। বুঝছো? জি ম্যাম। কিন্তু মাইলোমা সেল তো এটাকে অনেক দিন পর্যন্ত বাঁচিয়ে রাখা সম্ভব। যেমন একটা সেল যেটা কিনা প্রথম মাইলোমা সেল হিসেবে কালেক্টেড হয়েছে, হ্যাঁ, হেনা সেল যেটাকে বলা হয়, সেটা এখন পর্যন্ত মানে জীবিত, যেটা কত মানে শুরুর কত 18 কততে জানি যেটাকে কালেক্ট করা, হ্যাঁ, সেটাকে এখন পর্যন্ত বাঁচিয়ে রাখা সম্ভব হয়েছে। হ্যাঁ, সো বারবার এটাকে সাব কালচার করা হয়। জি ম্যাম, বুঝতে পারছি, আমাদের থেকে জীবনকাল বেশি ম্যাম। হ্যাঁ, একটা ক্যান্সারাস সেলের বৈশিষ্ট্য মানে ওদের যদি অ্যাপ্রোপ্রিয়েট মিডিয়ামে রাখা হয় ওরা বারবার ডিভাইড করে। বুঝলি তো, ওদের ডিভিশনের কারণেই তো মানুষ মারা যায়, তাই না? ক্যান্সার হলে কেন মানুষ মারা যায়? কারণ ওরা নরমাল সেলকে ডিভাইড করতে দেন না, যেটা আমাদের জন্য দরকার, ওরা নিজেরাই ডিভাইড করতে পছন্দ Writing's করে। not that easy, but বুঝতে পারলা তাহলে হাইব্রিডোমা টেকনোলজিটা কিভাবে মনোক্লোনাল অ্যান্টিবডি তৈরি করা হয়? জি ম্যাম। এবং এটা তোমরা ইন্ডাস্ট্রিয়াল বায়োটেকনোলজি এই কোর্সের মধ্যেও শিখবা বিস্তারিত আরো। সো এখানে একটা ফ্লো চার্ট হিসেবে আমি যে পয়েন্টগুলো বললাম সেটা একটা ফ্লো চার্ট হিসেবে দেওয়া। আরেকবার একটু ওভারভিউ করে নিই আমরা। একটা রিঅ্যাকশনকে টার্গেট করব অ্যান্টিবডি ডেভেলপ করার জন্য, যে অ্যান্টিজেন যে এনজাইমের জন্য আমরা অ্যান্টিবডি তৈরি করতে চাই, মানে এনজাইম ছাড়াই আমরা সেই রিঅ্যাকশনটাকে করতে চাই বা ইউজিং অ্যান্টিবডি। হ্যাঁ, সো সেই এনজাইম যে ধরনের ট্রানজিশন তৈরি করে সেটাকে মাথায় রেখে আমরা একটা হেপটেন মলিকিউল ডেভেলপ করব এবং সেটাকে একটা ক্যারিয়ার প্রোটিনের সাথে যুক্ত করে দিব যেটাকে আমরা বলতেছি অ্যান্টিজেন। তারপর এটাকে দিয়ে ইমিউনাইজেশন করব, প্লাজমা কালেক্ট করে দেখব যে অ্যান্টিবডি ডেভেলপ হয় কিনা, হয়েছে কিনা। যদি অ্যান্টিবডি হয় প্রচুর পরিমাণে সেই ক্ষেত্রে স্প্লেনোটমি করা হবে, মানে স্প্লিনটাকে কেটে আলাদা করে নিয়ে হাইব্রিডোমা টেকনোলজির মাধ্যমে আমরা মনোক্লোনাল অ্যান্টিবডি ডেভেলপ করব এবং ডেভেলপ করার পরে স্ক্রিনিং করব আসলে সেই অ্যান্টিবডি দিয়ে আমাদের স্পেসিফিক রিঅ্যাকশনটা পারফর্ম হয় কিনা। যদি হয় এবং আমরা যদি ফার্দার রিসার্চ করতে চাই যে অ্যান্টিবডির গঠনটা কিরকম, আমরা একটু দেখি এটা প্রোটিনের স্ট্রাকচারটা কেমন, অ্যামাইনো অ্যাসিডের কম্পোজিশনগুলা কি এরকম, কোন পজিশনে কি অ্যামাইনো অ্যাসিড আছে, সেই ধরনের স্ক্রিনিং গুলা পরবর্তীতে করা যায়। হ্যাঁ, পরবর্তীতে এটা নিয়ে আরো অনেক রিসার্চ করা হয়। বুঝতে পারলা?
জি ম্যাম। মানে কল্পনায় চিন্তা করতে হবে সব, প্র্যাকটিক্যালি তো এখন করে দেখানো পসিবল না, এগুলো তো অনেক জটিল প্রসেস, বুঝতেই পারতেছো। জি ম্যাম, অনেক জটিল ম্যাম। হুম। ম্যাম এটা যদি ল্যাব যদি থাকতো আমরা কি সেটা দেখতে পারতাম? পারতাম না তো ম্যাম। এত বাংলাদেশে এটার এখনো মানে টেকনোলজি নাই ক্যাটালাইটিক অ্যান্টিবডি তৈরি করার জন্য। জি যেখানে ম্যাম। বাংলাদেশে নেই সেখানে আমাদের বলো, এখন পর্যন্ত বাংলাদেশে যেটা তৈরি হয় সেগুলো মনোক্লোনাল অ্যান্টিবডি হিসেবে শুধুমাত্র ওই যে অ্যান্টিবডি, বি অ্যান্টিবডি, যেগুলো কিনা ব্লাড গ্রুপিং ইউজ করা হয়, অতটুকু পর্যন্ত সীমাবদ্ধ। জি ম্যাম। আদার্স কোনো মনোক্লোনাল অ্যান্টিবডি হয় না। বাইরের দেশে অবশ্যই হয়, তাই না? ওরা তো লাইফ সায়েন্সে অনেক আগে, আমরা তো পিছিয়ে। ম্যাম ইউটিউবে দেখতে পাবে ম্যাম। হ্যাঁ অবশ্যই, ইউটিউবে অনেক ভিডিও আছে মনোক্লোনাল অ্যান্টিবডি হ্যাঁ নিমিতা, ডেভেলপমেন্টে, তোমরা এখান থেকে দেখে আরো ধারণা পাবা, তোমাদের ধারণা ক্লাস আরো কাজ ক্লিয়ার আছে। হয়ে যাবে। তো যে বিষয়গুলো আমি আলোচনা আচ্ছা বললেন করলাম আমারে ফোন দিতে। এখানে এটা ডেসক্রাইব করা আছে, হ্যাঁ, অ্যান্টিবডি কিভাবে কাজ করে অ্যান্টিজেন এর সাপেক্ষে, এবং কেন ক্যাটালাইটিক অ্যান্টিবডি আমরা তৈরি করি, এবং ক্যাটালাইটিক অ্যান্টিবডির সাথে নর্মাল অ্যান্টিবডির তফাৎ কি, এগুলো সব এখানে আলোচনা করা আছে। হ্যাঁ, আমি যে বিষয়গুলো বললাম সেখানে এগুলো। এখন এদের অ্যাপ্লিকেশনটা বলি, হ্যাঁ, দুইটা এক্সাম্পল দিব, যেটা একটা হলো অ্যাপ্লাইড অলরেডি করা হয়েছে এবং একটা এখনো রিসার্চ পর্যায়ে মানে করা হয়নি এখন অ্যাপ্লিকেশন, ঠিক আছে? তার মধ্যে প্রথম যেটি সেটা হলো ইন কোকেন ডিটক্সিফিকেশন, মানে ড্রাগ ডিটক্সিফিকেশনে আমরা ক্যাটালিটিক অ্যান্টিবডিকে ইউজ করতে পারি, ড্রাগ ডিটক্সিফিকেশন। সো এর মধ্যে কোকেনকে ইনক্লুড করা হয়েছে, এবং যে অ্যান্টিবডি কোকেনের সাপেক্ষে তৈরি করা সেটার নাম হলো অ্যান্টি কোকেন অ্যাবজাইম, ঠিক আছে? কি নাম? অ্যান্টি কোকেন অ্যাবজাইম। সো ক্যাটালাইটিক অ্যান্টিবডি গুলোকে আমরা অ্যাবজাইম নামেও জানবো। অ্যাবজাইম, অ্যাপ কথাটার মানে হলো অ্যান্টিবডি, আর জাইম মানে তোমরা জানো এনজাইম থেকে আসা। তো অ্যান্টিবডি অ্যাক্টিং অ্যাজ এ এনজাইম ইজ নোন অ্যাজ অ্যাবজাইম অর ক্যাটালাইটিক অ্যান্টিবডি, একই জিনিস। সো অ্যান্টিকোকেন অ্যাবজাইম দিয়ে কোকেনের যে হার্মফুল অথবা লিথাল ইফেক্ট ইন এ পারসন সেটাকে ট্রিটমেন্ট করা পসিবল। তার মানে যারা কিনা ড্রাগ ওভারডোজ করে ফেলে, কোকেন মূলত কোকেন ওভারডোজ যাদের ক্ষেত্রে হয়ে যায়, তাদেরকে বাঁচানোর জন্য সেই ক্ষেত্রে অ্যান্টিকোকেন অ্যাবজাইম ট্রিটমেন্ট করা হয়, ঠিক আছে? বুঝতে পারলো নাকি? জি ম্যাম। আচ্ছা, তাহলে এটা কিভাবে করা পসিবল আমরা একটু ধারণাটা নিই। সাধারণত যখন কোকেইন আমাদের বডিতে আসে, সেই কোকেনকে ডিটক্সিফাই করার জন্য স্পেসিফিক কোকেন হাইড্রোলাইসিং এনজাইম থাকে, যারা কিনা কোকেনকে একটা হার্মলেস প্রোডাক্টে কনভার্ট করে দেয়। কিন্তু একটা থ্রেশহোল্ড লেভেল পর্যন্ত এটা হয়, মানে কোকেনের একটা নির্দিষ্ট ডোজ পর্যন্তই শুধুমাত্র এনজাইমগুলা কাজ করতে পারে। যদি ওই ডোজের থেকে বেশি কোকেন কেউ নিয়ে ফেলে, তাহলে সেই ক্ষেত্রে কোকেইনের যে হার্মফুল ইফেক্ট, সেলকে নষ্ট করে দেওয়া, সেটা তখন কোকেইন দেখানো শুরু করে, এবং এইসব ব্যক্তি যাদের কোকেইনের ওভারডোজ হয়ে যায় তারা কিন্তু প্রায় কোমায় চলে যায়। তো তাদেরকে দ্রুত তখন অ্যান্টিকোকেন অ্যাবজাইম যদি ট্রিটমেন্ট করা হয়, তাহলে এই অ্যাবজাইম অ্যাজ আওয়ার ন্যাচারাল এনজাইম, তারা তখন কোকেনকে ব্রেক ডাউন করতে হেল্প করে, ঠিক আছে? জি ম্যাম। তার মানে এনজাইম দিয়ে যে কাজটা হচ্ছিল, কিন্তু একটা নির্দিষ্ট সাবস্ট্রেটের কনসেন্ট্রেশন অনুযায়ী, যেহেতু এটা নির্দিষ্ট সাবস্ট্রেট যেহেতু বেড়ে গেছে, কোকেন যেহেতু বেশি নেওয়া হয়ে গেছে, সো অতিরিক্ত কোকেনগুলোকে আর তখন ব্রেকডাউন করা ওই এনজাইম দিয়ে পসিবল না। সো এই জন্য যদি অ্যাবজাইমটা দিয়ে ট্রিটমেন্ট করা হয়, অ্যাবজাইমটা এনজাইমের কাজটাকে আগিয়ে নিবে, তার মানে রিঅ্যাকশনের রেটটাকে বাড়িয়ে দিবে, হ্যাঁ, দ্রুত সে কাজটা আরো হয়ে যাবে, ফলে কোকেনের যে লিথাল ডোজ সেটা আর থাকবে না। বুঝা গেল? জি ম্যাম। তার মানে যারা কোকেন দিয়ে অ্যাডিক্টেড তাদেরকে আমরা এই ধরনের কোকেন অ্যাবজাইমের ট্রিটমেন্ট করতে পারি, তাকে ম্যাম কোকেন তো একটা দীর্ঘদিন ড্রাগস। পর্যন্ত বাঁচিয়ে রাখতে। হুম 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 ড্রাগ 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 ম্যাম বুঝতেছি না। ভাষা ড্রাগ বুঝায়, এই ড্রাগটা কিন্তু শুধুমাত্র, হ্যাঁ বলো, ম্যাম বুঝি নাই কি বলছেন। কেমিস্ট্রির ভাষায় যখন ড্রাগ বলতে কিছু বুঝাই, সে ড্রাগ, বায়োকেমিস্ট্রির ভাষায় যখন ড্রাগ বলতে আমরা কিছু বুঝাই, সে ড্রাগ কিনের
ইফেক্ট শো করবে, বডির ফিজিওলজিক্যাল ইফেক্ট শো করবে, সেই ধরনের মলিকিউলকেই ড্রাগ বলা হয়। হ্যাঁ, এই ড্রাগটা কিন্তু আমাদের যে আমরা যে মেডিসিন মানে আমরা যে ওষুধ খাই সেটাকেও কিন্তু বায়োকেমিস্ট্রির ভাষায় ড্রাগই বলা ড্রাগ হয়, তাই বলা না? হয়। জি ম্যাম। হুম। এবং এই কোকেন যে না হয়, কোকেনকে অ্যাজ এ ড্রাগ হিসেবে মানে অ্যাজ এ মেডিসিন হিসেবেই কিন্তু তৈরি করা, কিন্তু এটাকে আর কি ভুল পথে ইউজ করা হয়। ওভারডোজের কারণে দেখা যায় যে এটা খেলে হয়তো বা কারো যে খায় সে জানি না, যেগুলা শুনেছি আর কি, যে যেগুলো এরকম অ্যাডিকশন টাইপের ড্রাগ, অ্যাডিকটিভ ড্রাগ যেগুলা, সেগুলা খেলে হয়তো ভালো ভালো ফিলিংস হয়, এই জন্য এগুলোর প্রতি নেশাটা তৈরি হয়ে যায়। হ্যাঁ, সো যে কোনো ধরনের মেডিসিনে অবশ্যই তো হার্মফুল ইফেক্ট আছে। আমরা যে ওষুধ খেলাম, নাপা যে ওষুধ খেলাম জ্বরের সময়, সেটারও খারাপ ইফেক্ট আছে। সো আমরা যেটাকে একটা নির্দিষ্ট অ্যামাউন্টে নেওয়ার কথা, সেখান থেকে যখনই আমরা এই ধরনের কেমিক্যালকে বেশি নিব, অবশ্যই হ্যালো, সেটার লিথাল ইফেক্টটা তখন আরো ভালো। বেশি থাকবে। কেমন বুঝতে আছেন? পারছো? সো অ্যাডিকশনটাকে পারভিন আপু বলেন। মাত্রাতিরিক্ত হয়ে যায়, সেক্ষেত্রে একটা আমি অ্যাডভান্স আপনার ট্রিটমেন্ট 10 করা মিনিট হয়। পরে ফোন দিচ্ছি, ক্লাসে আছি। হ্যাঁ, বেরিয়ে ফোন দিচ্ছি। ওকে। ক্লিয়ার? জি ম্যাম। জি ম্যাম। এটা অবশ্যই অ্যাপ্লাইড হয়ে গেছে। সো কোকেন ট্রিটমেন্টে, কোকেনের লিথাল ডোজ ট্রিটমেন্টে এটা ইউজ করা হয়। এবং এখন যেটা বলবো, ক্যান্সার সেল ডিস্ট্রাকশনে এখনো যদিও বা মানে তৈরি হয়ে যাওয়া একটা এনজাইম, কিন্তু এখন পর্যন্ত এটা হিউম্যান ট্রায়ালে দেওয়া হয় নাই। হ্যাঁ, কিন্তু এটা এখনো যেহেতু হিউম্যান ট্রায়ালে দেওয়া হয় নাই, সো হয়তো বা আগামী কয়েক বছরের মধ্যে শুরু হবে এটার কাজ, কিন্তু এটা তৈরি হয়ে গেছে। হ্যাঁ, এই ধরনের এনজাইমটা কিভাবে কাজ করে, সাধারণত এগুলা যেহেতু আইজিজি অ্যান্টিবডি গুলা দেখতে ওয়াই শেপের হয়। ওয়াই শেপ মানে শেপটা সাধারণত এইরকম অ্যান্টিবডি গুলা দেখতে। তো এখানে তার দুইটা বাইন্ডিং রিজিয়ন থাকে, দুইটা হাত দিয়ে সে দুই জায়গায় যুক্ত হতে পারে। এবং এই এনজাইম গুলাকে এরকম ভাবে তৈরি করা হয় যাতে একটা হাত দিয়ে সে টিউমার স্পেসিফিক অ্যান্টিজেনের সাথে যুক্ত হতে পারে, এবং আরেকটা হাত দিয়ে সে ট্রানজিশন স্টেট অ্যানালগকে রেকগনাইজ করার মাধ্যমে ইনঅ্যাক্টিভ ড্রাগকে অ্যাক্টিভ ড্রাগে কনভার্ট করতে পারে। বুঝতে পারতেছো বিষয়টা? হ্যালো, হ্যাঁ ম্যাম। না ম্যাম। আচ্ছা, বুঝতে 20 পারো মিনিট না, পরে ফোন আরেকবার দিতেছি, বলি। কিছু হ্যাঁ, কইবেন? কইলে কোন। সো ক্যান্সার সেল ডিস্ট্রাকশনে সাধারণত আমরা এই ধরনের পরে ফোন দেই। অ্যান্টিবডিগুলোকে ব্যবহার করি। ক্যান্সার কি আমরা জানি ভালো আচ্ছা। মতোই, যে ক্ষেত্রে নর্মাল সেলগুলা তাদের যে ফাংশন সেটা প্রপার ওয়েতে করে না, অ্যাবনর্মাল ওয়েতে করে, তাই না? তাদের নর্মাল যে সেল ডিভিশন রেট ছিল সেটাকে তারা বাড়িয়ে দেয়, এবং দ্রুত তারা র্যাপিডলি গ্রোয়িং সেলে কনভার্ট হয়ে যায়, এবং নর্মাল সেলের থেকে তাদের বৈশিষ্ট্য ভিন্নতা থাকে। ওরা নিউট্রিয়েন্ট সব ফেলে, সব নিয়ে নিজেরাই শুধু ডিভাইড করে, তাই না? তো সেক্ষেত্রে ক্যান্সার পেশেন্টকে ট্রিটমেন্ট করতে গেলে যে কেমোথেরাপি ইউজ করা হয়, কেমোথেরাপি গুলার কাজ কি, সেই কেমিক্যাল গুলা মূলত সেলের ডিভিশনটাকে বন্ধ করে দেয়। হ্যাঁ, সেলগুলাকে মেরে ফেলারও কাজ করে। দুইভাবে তারা কাজ করতে পারে, হয়তো তারা ডিভিশন পারে, হয়তো তারা সেলকে নষ্ট করতে কাজ করতে পারে। সো কেমোথেরাপি হিসেবে তার সিঙ্গেল কোনো ড্রাগ দেওয়া হয় না, মাল্টিপল ফর্ম অফ ড্রাগ দেওয়া হয়, যাতে বিভিন্ন ধরনের কাজ, কিছু ড্রাগের কাজ থাকে সেল ডিভিশনকে বন্ধ করে রাখা, আর কিছু ড্রাগের কাজ থাকে ক্যান্সারাস সেলগুলোকে নষ্ট করা। বুঝতে পারতেছো? জি ম্যাম। ম্যাম, তার মানে কেমোথেরাপি একটা অ্যান্টিজেন হিসেবে কাজ করে। হ্যাঁ, কেমোথেরাপি তো ড্রাগ, অ্যান্টিজেন কেন হবে? কথা শুনো, হ্যাঁ, কেমোথেরাপি হলো কিছু ড্রাগের একটা কম্বিনেশন। হ্যাঁ, যেটাকে যখন ইনজেক্ট করা হয় তখন কিছু ড্রাগ দিয়ে দেওয়া হয় ইন্টারভেনাসলি, যাদের কাজ থাকে হয়তো সেলের ডিভিশনকে কিছু ড্রাগ দিয়ে বন্ধ করে দিবে, সেল ডিভিশন করবে না, আর কিছু ড্রাগের কাজ থাকবে ক্যান্সারাস সেলকে নষ্ট করা। বুঝা গেল? জি ম্যাম। হ্যাঁ, কিন্তু এখানে একটা ড্রব্যাক থাকে কেমোথেরাপি ইউজের ক্ষেত্রে। তোমরা হয়তোবা এটা শুনে থাকবা বা খেয়ালও করে থাকবা, যদি কারো কখনো ক্যান্সার পেশেন্ট দেখার দুর্ভাগ্য হয়, তাহলে দেখবা যে কেমোথেরাপি ট্রিটমেন্ট করলে পরে সেই ক্যান্সার পেশেন্ট কতটা দুর্বল হয়ে পড়ে, তাই না? আফটার কেমোথেরাপি দেখা যায় তার চুল পড়ে যায়, তার হেয়ার ফলিকলস গুলো নষ্ট হয়ে যায়, টেস্ট বাড নষ্ট হয়ে যায়, কিছু খেতে পারে না, মুখে রুচি থাকে না, ইন্টেস্টিনাল সেল ওয়াল নষ্ট হয়ে যাওয়ার কারণে তার মানে ফ্রিকোয়েন্ট ডায়রিয়া হয়। হ্যাঁ, সো এই ধরনের তখন সাইড ইফেক্ট গুলো দেখা যায় কেমোথেরাপির, তাই না? এগুলো তো শুনে থাকছো না? জি ম্যাম। জি ম্যাম। এটা কেন হয়, এটার কারণটা কি? মূলত কেমোথেরাপি যখন দেওয়া হয় এবং এই যে ড্রাগ গুলা দেওয়া হলো,
এগুলো না নন স্পেসিফিক ড্রাগ, তার মানে তারা যেমন তারা আমাদের নর্মাল সেলের ডিভিশনকেও বন্ধ করে রাখে, তারা যেমন ক্যান্সার সেলকে ডিস্ট্রয় করে আমাদের নর্মাল সেলকেও ডিস্ট্রয় করে দিতে পারে। তার মানে এর ফলে যে সেলগুলো আমাদের প্রতিদিন তৈরি হওয়া দরকার ছিল সেটা তাদের তো তৈরি হচ্ছেই না, তারা তো তৈরি হচ্ছে না, যার মধ্যে ইনক্লুডেড হলো হেয়ার ফলিকল সেল অথবা টেস্ট বার্ডের রিসেপ্টর গুলা অথবা স্মেল রিসেপ্টর গুলা অথবা ইন্টেস্টিনাল ওয়ালের সেলগুলা, তারা তো তৈরি হচ্ছে না ডিভিশন বন্ধ হয়ে যাওয়ার কারণে, এবং নর্মাল যে সেলগুলা ছিল সেগুলোও মারা যায়। এই জন্য এই সাইড ইফেক্ট গুলো দেখা যায় কেমোথেরাপি পরে। হ্যাঁ, কিন্তু যদি স্পেসিফিক করে এই ক্যান্সারাস সেলের সাথে যুক্ত হয়ে বসে থাকবে, এবং তাদের যদি এই ক্ষমতাটাও দিয়ে রাখি যে তাদের দিয়েই এই ড্রাগ গুলা অ্যাক্টিভ হবে, কেমোথেরাপি ড্রাগ গুলা অ্যাক্টিভ হবে, তাহলে কিরকম হয়? তাহলে দেখো জিনিস হয় যে স্পেসিফিক করে তারা শুধুমাত্র ক্যান্সারাস সেলের সাথে যুক্ত হয়ে থাকবে, এবং তাদের কাছে যখন ড্রাগটা তাদের আশেপাশে ঘুরবে সেই ড্রাগটাকে তারা অ্যাক্টিভ ড্রাগে কনভার্ট করে দিবে। তার ফলে ড্রাগের যে সাইটোটক্সিক ইফেক্ট ছিল, মানে সেল ডিস্ট্রাকশনের যে ক্ষমতাটা ছিল, তারা শুধুমাত্র সেই বডি যুক্ত হওয়া সেলের রূপেই দেখাবে। বুঝা গেল? জি ম্যাম, আমাদের নরমাল সেলের উপর কোনো ইফেক্ট করবে না, কোনো ইফেক্ট করবে না। তার মানে স্পেসিফিক ক্যান্সার সেল ট্রিটমেন্ট দেওয়া পসিবল যদি আমরা এই ধরনের এনজাইম ডেভেলপ করতে পারি, তাই না? জি ম্যাম, সেক্ষেত্রে আমাদের সাইড ইফেক্টও ওভাবে সাইড ইফেক্ট থাকবে না, পরিলক্ষিত মানে হবে না। ক্যান্সার পেশেন্ট এমনিতে ক্যান্সার হওয়ার কারণে অসুস্থ, তার উপরে তাকে যদি সাইড ইফেক্ট দেয়, অনেকে দেখা যায় কেমোথেরাপি পরেও মারা যায়। পকেই মারা তাই না? যায়। জি ম্যাম, হ্যাঁ, যখন থার্ড স্টেজে থাকে তখন কেমোথেরাপির পরেও মারা যায়। সো সে এতটাই দুর্বল হয়ে পড়ে তাকে আদার্স ইনফেকশন দিয়েই সে মারা যায়। হ্যাঁ, তো এটা যাতে না হয়, এইগুলাকে সাইড ইফেক্ট গুলাকে যাতে আমরা অ্যাভয়েড করতে পারি, এই জন্য এই এনজাইম ডেভেলপ করার ধারণাটা তৈরি হয়েছে। হ্যাঁ, তো এরকম ভাবেই যদি আমরা এই অ্যান্টিজেনটাকে একটু, এই অ্যান্টিবডিটাকে যদি দেখি, ওর একটা হাত দিয়ে ও টিউমার সেলের যে গায়ে যে প্রোটিন গুলা থাকে যেগুলো নর্মাল সেলের কাছে থাকে না, এগুলাকে বলা হয় টিউমার সারফেস অ্যান্টিজেন। ঠিক আছে, বুঝতে পারছো? জি ম্যাম, তারা শুধুমাত্র টিউমার সারফেস অ্যান্টিজেনকে চিনে আজকের এবং মতো সেখানে। থাক। হ্যাঁ বলো। আজকে বেশি হয়ে গেছে বেশি হয়ে গেছে, ইন্টারেস্টিং জিনিস পড়াচ্ছি তো, দেখো কত সবাই ইন্টারেস্ট ফিল করতেছে। ম্যাম এই না, টার্মটা ম্যাম, শেষ সবাই করে সাইলেন্ট হয়ে গেছে তুমি যে কথা বলতেছো কোথায় সবাই সাইলেন্ট? ম্যাম আমি আছি শুধু। দেখো এতদিন ধরে 209 এর ক্লাস নিচ্ছি, আজকে একটা জটিল বিষয় পড়াচ্ছি, তাও এত মজা করে। ম্যাম, আসলেই ভালো লাগতেছে ম্যাম, মানে এটা তো সবথেকে বড় আবিষ্কার হবে ম্যাম মনে হয় তাহলে ইসের জগতে, চিকিৎসা জগতে ম্যাম। এই জাস্ট অ্যাপ্লাই করা বাকি, তাহলে অনেক মানে দারুণ একটা কাজ হবে, তাই না, ক্যান্সার পেশেন্টদের জন্য। জি ম্যাম, আমরা অবশ্যই করব ম্যাম। ম্যাম। তখন আর ম্যাম ওই কিছু কিছু স্পেসিফিক বিষয় আছে না, যে সিগারেট ক্যান্সার বাড়ানোর ঝুঁকি বাড়ায়, তখন ম্যাম এই জিনিসগুলোতে মানুষের আবার আগ্রহ বেড়ে যাবে ম্যাম। ওগুলোর মধ্যে আগ্রহ কেন বাড়বে, এটা কেন বলতেছেন? যে কোনো ধরনের ক্যান্সারের জন্য এটা একটা ঝুঁকিপূর্ণ যে আবিষ্কার, তাই না? আচ্ছা, যে কোনো ধরনের ক্যান্সার পেশেন্ট ম্যাম, যেটা ঝুঁকিপূর্ণ এটার দিকে মানুষ ঝুঁকে বেশি। সেটাই কথা, মানুষকে যেটা নিষেধ করা হয় সেটা মানুষ করেই বেশি, এটা মানুষের জন্মগত টেন্ডেন্সি, জি ম্যাম, কিছু করার নেই এখন। তো যেটা হয়ে যাচ্ছে সেটার বিরুদ্ধে এখন প্রতিরোধ তৈরি করা ছাড়া আর আসলে কোনো উপায় নাই। ম্যাম ওটা যদি তারা মেনটেন এটা করতো, এখন আমার মনে হয় অনেক আগেই ক্যান্সারের যে ট্রিটমেন্টটা বা ওই টাইপের যে ট্রিটমেন্ট গুলো চলে আসতো। কোনটা? ওই যে ম্যাম, মানুষ যেটাতে ঝুঁকিপূর্ণ ওটাতে মানুষ বেশি যায়, ওটাতে যদি না যাইতো তাহলে ম্যাম হয়তো ল্যাবরেটরিতে আরো ভালো পরীক্ষা নিরীক্ষা করে ভালো মানের ইয়া করতে পারতো আর কি ম্যাম। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক বলছো। আচ্ছা, তাহলে এটা আরেকবার বলে নিই। হ্যাঁ, একটু বলে শেষ করি, তো বেশি মনে হচ্ছে ওভারলোডেড হয়ে যাচ্ছে, আজ একটুখানি বলি শেষ করে দিই। সো দেখো, বললাম কি নর্মাল সেলের মধ্যে টিউমার সারফেস অ্যান্টিজেন নাই, কিন্তু টিউমার সেল মানে ক্যান্সারাস সেলের কাছে টিউমার সারফেস অ্যান্টিজেন নামক প্রোটিনগুলো থাকে, এবং এই অ্যান্টিবডির একটা হাত দিয়ে সে ওই স্পেসিফিক অ্যান্টিজেনের সাথে গিয়ে যুক্ত হয়ে থাকে। হ্যাঁ, বসেই থাকে, এবং যখন কেমোথেরাপি দেওয়া হয়, কেমোথেরাপি ড্রাগগুলো যখন তার কাছে দিয়ে যায়, তখন সেই ড্রাগগুলোকে একটা কেমিক্যাল রিঅ্যাকশনের মাধ্যমে অ্যাক্টিভ ড্রাগে কনভার্ট করে দেয়। হ্যাঁ,
যেহেতু ড্রাগটা অ্যাক্টিভ ড্রাগে কনভার্ট হয়ে যায় ডিউ টু সাম ক্যাটালাইসিস, তো এই জন্য এই ড্রাগটাকে আগের ফর্মটাকে বলা হয় প্রো ড্রাগ, মানে অ্যাক্টিভ ড্রাগের আগের অবস্থা। প্রো কথাটার মানে হলো আদি অবস্থা, হ্যাঁ। এবং অ্যাক্টিভেশন হওয়ার পরে সে অ্যাক্টিভ ড্রাগে কনভার্ট হয় এবং তার যেহেতু সাইটোটক্সিক ইফেক্ট থাকে, যেই যেই সেলটার সাথে যুক্ত হয়ে গেছে অ্যান্টিবডিটা, সেই সেলের উপরে তার ইফেক্টটা সে দেখায় এবং সেলটাকে মেরে ফেলে। বুঝে গেল? জি ম্যাম। এর কারণে এই অ্যান্টিবডি বা এই এনজাইম দিয়ে যদি আমি কেমোথেরাপি দেই ক্যান্সার পেশেন্টকে, তাহলে তাকে আমি স্পেসিফিক শুধুমাত্র ক্যান্সারের সেলগুলাকে ডিস্ট্রয় করার ক্ষমতা দিব, হ্যাঁ। অন্য কোনো সেল তার ডিস্ট্রয় হবে না, তার যে সাইড ইফেক্টগুলো আসার কথা ছিল সেগুলোও থাকবে না। ম্যাম এই অ্যাবজাইমটা আসলে ওই প্লেসটা নেওয়ার জন্য অ্যাবজাইমও তো ক্ষতি করতে পারে শরীরের ম্যাম। না, এটা কোনো ক্ষতি করবে না, কারণ এটা তো সিনথেসাইজিং একটা অ্যান্টিবডি। অ্যান্টিবডি তো সাধারণত আমাদের বিভিন্ন ভ্যাকসিনেশনের সময় অ্যান্টিবডি ট্রিটমেন্ট করা হয়। এই যে আমরা প্লাজমা থেরাপি দেওয়া হচ্ছে, তাই না, করোনা পেশেন্টদের, এটা কিন্তু অ্যান্টিবডি ট্রিটমেন্ট করা হচ্ছে। সো অ্যান্টিবডির কোনো হার্মফুল ইফেক্ট সাধারণত বডিতে নাই, কারণ এটা তো গ্লোবিউলার প্রোটিন। প্রোটিন আর কি ক্ষতি করবে? বুঝছো? অ্যাজ লাইক অ্যাজ এনজাইম থেরাপি অ্যান্টিবডি থেরাপি ইউজ করা হয়, সেরকম ভাবে অ্যান্টিবডি এখানে দিয়ে দেওয়া হয়, জাস্ট অ্যান্টিবডি, জাস্ট কিছু প্রোটিন দিয়ে দেওয়া। জি ম্যাম, মানে কাজে আসলে আসবে, না আসলে নাই, কিন্তু না, ক্ষতি কাজে করার তো চান্স অবশ্যই কম। আসবে, কারণ ওকে এত না, কষ্ট করে না শ্রম ম্যাম, দিয়ে ট্রায়াল দিয়েই বানানো, বুঝতে টাকা পারছি। দিয়ে তৈরি করছি, তোমাদেরকে পড়াচ্ছিও এত কষ্ট করে, তাই না? তারা তো না অবশ্যই ম্যাম, কাজে লাগানোর জন্যই। না না ম্যাম, আমি স্পেসিফিক এইটার কথা বলি নাই, মানে এই ধরনের ট্রিটমেন্ট আর কি ম্যাম, এটা অ্যান্টিবডি বলছি। ট্রিটমেন্ট যখন করা হয়, কিছু ভ্যাকসিনেশনের সময় প্যাসিভ অ্যান্টিবডি ট্রিটমেন্ট করা হয়, হ্যাঁ, প্যাসিভ ভ্যাকসিনেশন বলা হয়। সো এরা অবশ্যই কাজে দেয়, হ্যাঁ, এই জন্য এদেরকে তৈরি করা, যাদেরকে কাজে দেওয়া যাবে না তাদেরকে ডেভেলপই করা হয় না। জি ম্যাম। বুঝতে পারছো? জি জি ম্যাম। ম্যাম। তো এরকম ভাবে আমরা এই অ্যান্টিবডি ট্রিটমেন্ট করতে পারি, হ্যাঁ, ক্যান্সার পেশেন্টকে ট্রিটমেন্ট করার জন্য। এটার সাথে আমরা এটা পড়ে শেষ করবো, হ্যাঁ, এটার থেকে আর বেশি কিছু দেখাবো না। সো এরকম যেহেতু আমরা অ্যাবজাইমের একটা ধারণা পেলাম, তার মানে বোঝাই যাচ্ছে আমরা স্পেসিফিক রিয়েকশনের জন্য যদি অ্যাবজাইমগুলোকে ডেভেলপ করতে পারি, তাহলে স্পেসিফিক রিয়েকশনের ক্যাটালাইসিসটা আমরা দ্রুত এনজাইম ছাড়াও করতে পারবো, তাই না? এবং এই 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 ধারণাকে মাথায় রেখেই এইচআইভির এগেনস্টে যেহেতু এখন পর্যন্ত কোনো ভ্যাকসিন ডেভেলপ করা পসিবল হয় নাই, হেপাটাইটিস সি এর এগেনস্টে যেহেতু কোনো ভ্যাকসিন নাই, সো এদেরকে নিয়ে রিসার্চ করা, হ্যাঁ। যেমন এইচআইভির যে ভাইরাল কোড প্রোটিন, ভাইরাল যেহেতু এইচআইভি একটা ভাইরাস, তাই না, তার গায়ের যে প্রোটিন, হ্যাঁ, ক্যাপসিড প্রোটিন, এটাকে কোট প্রোটিন বলা হয়, মানে তার গায়ের যে কোট, বাইরের আবরণের যে প্রোটিন, সেই প্রোটিনটা হলো এক ধরনের গ্লাইকোপ্রোটিন এবং একটা কার্বোহাইড্রেট আর একটা প্রোটিন মিলে যুক্ত হয়ে গেছে গ্লাইকোসাইডিক লিঙ্কেজের মাধ্যমে। সো আমরা যদি গ্লাইকোসাইডিক লিঙ্কেজটাকে ব্রেকডাউন করার একটা এনজাইম তৈরি করে দেই, তাহলে যে এইচআইভি পেশেন্ট, তাকে যদি অ্যাবজাইম ট্রিটমেন্ট করা হয়, তার এইচআইভি গুলার কোট প্রোটিন আর সিনথেসিস হবে না। আর যদি কোট প্রোটিন না থাকে, তাহলে ফার্দার কোনো ইনফেকশন তার মধ্যে হবে না, তাই না? জি ম্যাম। তো এটাকে আমরা যদি এই এনজাইম গুলো এখন পর্যন্ত রিসার্চ পারপাস আছে, সো এইভাবে যদি আমরা এনজাইম গুলোকে ডেভেলপ মানে করতে পারি, আগামীতে হয়তো এইচআইভি এখন ট্রিটমেন্ট দেওয়া পসিবল হবে। ম্যাম, এখনো কি হিউম্যান বডিতে অ্যাবজাইম ট্রিটমেন্ট কোনো ইয়া আছে কি ম্যাম, ওই যে এক্সাম্পল? অ্যান্টিকোকেন এনজাইমের কথা বললাম, অ্যান্টিকোক ওইটা চলে ম্যাম? হ্যাঁ, ওটা দেওয়া হয়, ঠিক আছে। আর আরেকটা জিনিস বলে রাখি, তোমরা যেহেতু এখন চিন্তা করতেছো, এটাও বুঝতে পারবা যে যেহেতু স্পেসিফিক রিঅ্যাকশনের জন্য আমরা এনজাইমগুলো তৈরি করতেছি, আমরা যদি চিন্তা করি যে বিভিন্ন ধরনের জেনেটিক ডিসঅর্ডার হয় বিভিন্ন ধরনের প্রোটিন প্রোডাকশনের কারণে, তাই না? সো স্পেসিফিক ওই প্রোটিনগুলোকে যদি আমরা ব্রেকডাউন করতে পারি, তাহলে আর সেই জেনেটিক ডিসঅর্ডারগুলো হবে না। তো ওদের স্পেসিফিক রিঅ্যাকশনগুলোকে টার্গেট করে যদি আমরা অ্যান্টিবডি এরকম তৈরি করি, সেই অ্যান্টিবডি ট্রিটমেন্ট করলে পরে তাহলে জেনেটিক ডিসঅর্ডারকেও প্রিভেন্ট করা সম্ভব হবে। সম্ভব? জি ম্যাম। থ্যালাসেমিয়া, তারপরে কি আর কি আছে, পার্কিনসন ডিজিজ, এই ধরনের বিভিন্ন ধরনের জেনেটিক ডিসঅর্ডার গুলাকেও প্রতিরোধ করা তাহলে সম্ভব হবে এনজাইম ট্রিটমেন্ট করলে। বুঝা গেল? জি ম্যাম। তাহলে খুবই ইন্টারেস্টিং একটা জিনিস, তাই না? অবশ্যই ম্যাম, আসলে অনেক আগ্রহ আসে এইগুলাতে ম্যাম। হ্যাঁ, এগুলো শুনলেই মনে হয় কাজ করতে ঝাঁপায় পড়ি। জি ম্যাম, বাস্তব ম্যাম। হ্যাঁ, কিন্তু কাজ করার আসলে বাংলাদেশে স্কোপ নাই, কিন্তু যদি তুমি ভালো মতো পড়াশোনা করো, যদি বাইরে চলে যেতে পারো, তাহলে এগুলোর অনেক স্কোপ আছে। কারণ লাইফ সায়েন্সে বাংলাদেশ যতটা না আগিয়ে, সারা বিশ্ব, ইভেন আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াও তার থেকে বেশি আগিয়ে। ভ্যাকসিন আমরা নিব, করোনার ভ্যাকসিন ডেভেলপ করে ফেলতেছি, কই ডেভেলপমেন্টের পরেও আমরা ইন্ডিয়া থেকে যাইতেছি, তাই না?
তার মানে ডেভেলপমেন্ট হয় সবকিছু উপর দিয়ে, আসলে সেটা দিয়ে কোনো লাভ হয় না আমাদের বাংলাদেশি মানুষের, সবকিছু আমাদের ইম্পোর্ট করতে হয়। ম্যাম আমি এই রেফারেল ল্যাবরেটরিতে কাজ করি ঢাকা আগারগাঁয়ে। হুম তো এইখানে ম্যাম মানে কোভিড টেস্টেরই তিনটা তিন টাইপের মেশিন আছে, 5টা 6টা। হুম এইখানেই দেখা গেছে যে বাইরে থেকে বিভিন্ন রিসার্চার আসতেছে এবং তারা তাদের জায়গা থেকে প্রস্তাবনা দিচ্ছে রিসার্চের জন্য, কিন্তু এইগুলো করার মতো সাধারণ কিছু জিনিস সেগুলো করার মতো ইনস্ট্রুমেন্ট এইখানে নাই। অথচ এইটা হচ্ছে রেফারেল ল্যাব বাংলাদেশের, মানে রেফারেন্সের জন্য এরাই তৈরি হয়েছে, অথচ এইখানেই এইগুলা নাই আর কি সাধারণ রিসার্চের জন্য। তাহলে আর কোথায় যাবে বলো? জি ম্যাম, এটাই আর কি দেখি। এটাই মানে বাংলাদেশের অবস্থা এরকম যে সবকিছুই আছে কিন্তু আসলে কিছু নাই, উপর দিয়ে সবকিছু কিন্তু আর আসলে ভিতরে কিছু নাই, সবকিছু বাড়ি থেকে করানো লাগতেছে। আচ্ছা, যেহেতু তোমাদের ক্যাটালাইটিক অ্যান্টিবডি মাথা জাম করে দিছে, আমি আর রাইবোজাইমটা না বলি। হ্যাঁ, রাইবোজাইমটা ছোট একটা বিষয় ছিল, থাক, আগামী ক্লাসে এটা শেষ করে 10 মিনিটের মধ্যে রাইবোজাইমটা শেষ হয়ে যাবে। ম্যাম নেক্সট ডে। তারপরে আমরা রিভিউ ক্লাসে যাব। হ্যাঁ ম্যাম আচ্ছা ম্যাম, বলো। ম্যাম আমাদের যে অ্যাসাইনমেন্টটা দিয়েছেন ম্যাম, হুম ওইটা আসলে টপিকসটা ভালো বুঝে উঠতে পারিনি, যদি একটু বলতেন ম্যাম, যদিও ইজি তারপর কি ছিল টপিকটা আরেকটু যদি একবার বলো আমাকে, বলেন ম্যাম। কি দিয়েছিলাম বলো তো? রেগুলেশন বলতে বলছিলাম না, কার্বোহাইড্রেট মেটাবলিজমে, জি ম্যাম। তাই না? হ্যাঁ, ম্যাম কার্বোহাইড্রেট ম্যাম মেটাবলিজম ইফেক্ট অফ এনজাইমেটিক রেগুলেশন রেগুলেশন ইন হ্যাঁ কার্বোহাইড্রেট মেটাবলিজম। কার্বোহাইড্রেট মেটাবলিজম। কার্বোহাইড্রেট মেটাবলিজমে এনজাইমেটিক রেগুলেশনটা কিরকম হয়? তোমরা তো মেটাবলিজম 1 করতেছো, সেখানে তো তোমাদের টোটাল কার্বোহাইড্রেট মেটাবলিজম আছেই, তাই না? জি ম্যাম। রেগুলেশন কোনো কোথাও পাওনি? ম্যাম এনজাইমেটিক রেগুলেশনটা আসলে কি ম্যাম? এনজাইমেটিক রেগুলেশন মানে মেটাবলিজম যখন হচ্ছে তার সেগুলো তো এনজাইম দিয়ে হয়, তাই না? জি ম্যাম। যেমন তুমি যখন গ্লাইকোলাইসিস পড়ো, সেখানে কিছু এনজাইম এরকম বলে নাই ম্যাডাম যে যে এনজাইম গুলাকে রেগুলেট করলে পরে গ্লাইকোলাইসিস বন্ধ হয়ে যায়, আবার যে এনজাইমকে রেগুলেট করলে পরে গ্লাইকোলাইসিস দ্রুত হয়, বলেনি এরকম কিছু? ম্যাম আমরা যখন পড়ছি তখন প্রথম দিকে ম্যাডাম হচ্ছে শুধুমাত্র এনজাইম গুলো কিভাবে কাজ করতেছে হুম শুধু এইটাই হয়েছে ব্যবহার আর কি, কিন্তু ওই এনজাইম গুলো আসলে কিভাবে অ্যাক্টিভ হচ্ছে, কিভাবে আবার ওইটা থেমে যাচ্ছে, এইটা ডিসকাস মানে ব্রিফলি করে নাই ম্যাম আর কি। ও আচ্ছা, যাই হোক, তাহলে এটাই তোমাদের একটা হোম মানে অ্যাসাইনমেন্ট। হ্যাঁ, তোমরা এটাই বের করবে, যাতে তোমার মেটাবলিজমের কোর্সও কাজে দিবে, তোমার এনজাইমের জন্য কাজে লাগলো। হ্যাঁ, আর মানে জি মনে ম্যাম। করো কার্বোহাইড্রেট মেটাবলিজম বলতে কি কি মেটাবলিজমকে বোঝানো হয়? একটা হলো গ্লাইকোলাইসিস, আর একটা হলো কি গ্লাইকোজেনেসিস, আর একটা হলো কি গ্লুকোনিওজেনেসিস। হ্যাঁ, এই প্রসেসগুলোর মধ্যে কোথায় কোথায় রেগুলেশনটা হয়, কোন এনজাইমের মধ্যে রেগুলেশনটা হচ্ছে, কোন মলিকিউল দিয়ে রেগুলেশনটা হচ্ছে। হ্যাঁ, মানে কোনটা অ্যাক্টিভেটর কোনটা ইনহিবিটর, আর কোন এনজাইমকে তারা অ্যাক্টিভ করতেছে ইনহিবিট করতেছে, এবং সেটা কোন মেটাবলিজমের জন্য কাজ করতেছে, এই বিষয়গুলো তোমার অ্যাসাইনমেন্টে থাকবে। ধন্যবাদ। ইফেক্ট বলতে ম্যাম, হ্যাঁ বলো। ম্যাম ওইখানে লেখা আছে ইফেক্ট অফ, ওইখানে ইফেক্টস অফ এনজাইমেটিক। কি ইফেক্ট অফ? ম্যাম তো বললোই ওইটাই, এইটাই। মানে হ্যাঁ, মানে মানে এনজাইমেটিক রেগুলেশন গুলোর ইফেক্ট জন্য অফ এনজাইমেটিক রেগুলেশন বলতে বোঝায় যে এনজাইমটা রেগুলেট হচ্ছে, সেই রেগুলেশনটা পজিটিভ হলে কিরকম ইফেক্ট হবে। মানে গ্লাইকোলাইসিসটা যদি গ্লাইকোলাইসিসের মধ্যে কোনো এনজাইমের পজিটিভ রেগুলেশন হয়, তাহলে সেটা গ্লাইকোলাইসিসকে বাড়িয়ে দিবে বাড়িয়ে দিবে। জি ম্যাম। আর হওয়ার যে মাধ্যমে, এটা জি ইফেক্ট। ম্যাম, হ্যাঁ, মানে আর ম্যাম যদি বিষয়টা ইনহিবিটরের মাধ্যমে রেগুলেশনটা হয়, তাহলে সেটা গ্লাইকোলাইসিসের ওই স্টেপটাকে মিনিমাইজ করবে, ইনহিবিট করার কারণে গ্লাইকোলাইসিসটা কমে যাবে, এটা ম্যাম ইফেক্ট। ম্যাম বলো। বিষয়টা তো এরকম যে আমার ওইখানে যদি 10টা স্টেপ হয়, 10টা স্টেপে 10টা এনজাইম ব্যবহার হয়, তো ওই 10টা এনজাইম ওইটা কোন পার্টে ওই এনজাইমটাকে সক্রিয় কে করতেছে বা সক্রিয় করলে হ্যাঁ হ্যাঁ নেক্সট পার্টে যাচ্ছে, বা হ্যাঁ, ওইটাকে বুঝতে ইনহিবিট পারছো, করলে। কিন্তু জি আমি ম্যাম। বলি যে একটা মেটাবলিজমের জন্য যদি 10টা রিঅ্যাকশন থাকে, তাহলে 10টা এনজাইমের রেগুলেশনই হয় না। দেখা যায় যে ম্যাক্সিমাম 3টা এনজাইমের মধ্যে রেগুলেশন হয়। হ্যাঁ, 3 থেকে 4টা এনজাইমের বেশি কখনো একটা মেটাবলিজমের রিঅ্যাকশন মানে রেগুলেশন হয় না। হ্যাঁ, সেই 3টাকেই আলোচনা করবা, মানে যেটার মধ্যে রেগুলেশন জি হচ্ছে ম্যাম, সেটা তোমার স্পেসিফিকটাকে মেটাবলিজম আলোচনা করতে হবে না। ধন্যবাদ ম্যাম, বুঝতে পারছি ম্যাম। এনজাইম বা যে রিঅ্যাকশনটা রেগুলেশন হচ্ছে সেই রিঅ্যাকশনটাকে আলোচনা করবা, এবং কোন কোন মলিকিউল সেখানে অ্যাক্টিভেটর আর ইনহিবিটর হিসেবে কাজ করে সেগুলোর নাম লিখবা। জি ম্যাম, বুঝতে পারছি ম্যাম, থ্যাংক ইউ ম্যাম।
ঠিক আছে? ম্যাম তো এনজাইম আমি তো জাস্ট এক্সাম্পল বললাম গ্লাইকোলাইসিসের ক্ষেত্রে, বাট সেখানে কার্বোহাইড্রেট মেটাবলিজম যেহেতু বলা হয়েছে, গ্লাইকোলাইসিসে মনে করো এরকম তুমি 3টা রেগুলেটরি এনজাইম পেয়েছো, হ্যাঁ, আবার গ্লাইকোজেনের ক্ষেত্রে তুমি হয়তো 2টা রেগুলেটরি এনজাইম পেয়েছো। তো এরকম তোমার গ্লাইকোজেন সিনথেসিস বা গ্লাইকোজেন ব্রেকডাউন এবং গ্লাইকোলাইসিস, তারপরে গ্লুকোনিওজেনেসিস, এগুলো সবাই হলো কার্বোহাইড্রেট মেটাবলিজম। কোনটা কোনটা রেগুলেটরি এনজাইম, কোন কোন মলিকিউল রেগুলেটর, পজিটিভ অথবা নেগেটিভ, এবং কি কি ইফেক্ট তারা দেখাচ্ছে এনজাইমেটিক রিঅ্যাকশনে, সেগুলো আলোচনা করবা। অ্যাসাইনমেন্টে কি 5 মার্কস এর? অ্যাসাইনমেন্ট, হ্যাঁ, থ্যাংক ইউ ম্যাম। ঠিক আছে। জি ম্যাম। সো 6 পেজের মধ্যেই লেখার চেষ্টা করবে। আমি যেহেতু আগেও বলেছি, প্রথম পেজটা তোমার কভার পেজ, যেখানে তোমার ডিটেলস ইনফরমেশন, নাম, আইডি সবকিছু সহ। এই পরবর্তী পেজগুলোকে তুমি ইউটিলাইজ করবা তোমার কন্টেন্ট লেখার জন্য। যদি তুমি সেখানে কোনো ইমেজ দিতে পারো, রিঅ্যাকশনের ইমেজ, তাহলে তো খুবই সুন্দর হয় দেখতে অ্যাসাইনমেন্টগুলো, তাই না? এরকম করে দেওয়ার চেষ্টা করবা, যেহেতু তোমাদের এটা সফট কপি দিতে বলছে, তাই না? সুন্দর করে পিডিএফ করে পিডিএফটাকে রিনেম করবা তোমার নাম, আইডি, তোমার কোর্স কোড দিয়ে একই রকম ভাবে মেইলে আমাকে সাবমিট করবা। সাবজেক্টে তোমার নাম, আইডি আর কোর্স কোড লিখবা, ঠিক আছে? জি ম্যাম। জি ম্যাম। ঠিক আছে, তাহলে জি আজকে ম্যাম। তোমাদের আছে না কটার সময়? ম্যাম 7টা থেকে ম্যাম। 7টার দিকে। তাহলে ভালো মতো প্রিপেয়ার হও, হ্যাঁ, জি ম্যাম। ভালো মতো পড়াশোনা করো। যারা খাও নাই ম্যাম আজকে টাইম দিবেন ম্যাম প্লিজ। টাইম দিব দিব জি ম্যাম। 15 ক্লাস 5 মিনিট 20 মিনিট। ম্যাম কোশ্চেন কি 15 20টা মিনিট ম্যাম? পরীক্ষার জন্য, 5 মিনিট ম্যাক্সিমাম সাবমিশনের জন্য, এই সময়টুকুই। ম্যাম কোশ্চেন কয়টা দিবেন ম্যাম? কোশ্চেন থাকবে অসংখ্য। ম্যাম পার কোশ্চেনে অ্যাট লিস্ট 1 মিনিট দিয়েন ম্যাম প্লিজ। কোশ্চেন পড়তে 1 মিনিটের বেশি লাগে ম্যাম। কোশ্চেনগুলো যদি হয় এমসিকিউ, তাহলে কয় মিনিট থাকবে? ম্যাম এমসিকিউ তে যেটা হয় ম্যাম, আপনি যে এমসিকিউ দিছেন এর মধ্যে এমন একটা কোশ্চেন ছিল যেটা পড়তে লাগে হচ্ছে 20 সেকেন্ড। আবার এটা যদি ডিপলি আমি কোশ্চেন বলো, এমন একটা বললা, আবার বললা যে এমন একটা কোশ্চেন ছিল পড়তে লাগে 20 সেকেন্ড, তাহলে বাকিগুলো তো আরো কম লাগবে। না ম্যাম এটা হচ্ছে কনসেন্ট্রেট করা ওই কোশ্চেনে কি চাইছে ওইটা বুঝে ওই উত্তরটাকে সিলেক্ট করা, এর জন্য ম্যাম একটু সময় লাগেই ম্যাম। ম্যাম আরে একটু বাবা, তো কাজ করে ম্যাম না ম্যাম। দিয়েন একটু টাইম ম্যাম প্লিজ। হ্যাঁ, এই যে 5 মিনিট বেশি, হ্যাঁ 20 মিনিট। জি ম্যাম। ম্যাম 15 তারপরে মিনিট লেখা দেখবেন থাকবে, ম্যাম। 15 মিনিট লেখা থাকবে, 5 মিনিট আমার মনে মনে, জি ম্যাম। ঠিক আছে? জি ম্যাম। জি ম্যাম। Time, জি ম্যাম। থ্যাংক ঠিক ইউ আছে? ম্যাম। জি ম্যাম মনে থ্যাংক মনে ইউ রাখছি, ম্যাম। তোমরা ভুলে যেও না। তোমরা ধরে নিও আবার 20 মিনিট, আবার বেশি ম্যাম তখন সাবমিশনের জন্য আলাদা টাইম লাগবে ম্যাম। এই সাবমিশনের জন্য সেটা আমি মনে মনে রেখে দিছি 5 মিনিট। জি ম্যাম। জি ম্যাম। 10 থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক থ্যাংক ইউ ইউ ম্যাম। ম্যাম। ঠিক আছে, থ্যাংক ইউ তোমাদেরকে। পড়াশোনা করো, ভালো পরীক্ষা দাও, যাতে ভালো একটা মার্ক পেয়ে যাও কুইজে, যাতে দ্বিতীয় কুইজ আর তৃতীয় কুইজের অপেক্ষা না করা লাগে। জি ম্যাম। তবে আজকে টপিকসটা অনেক ভালো ছিল ম্যাম। হ্যাঁ, পড়তে গিয়ে মজা পাইছো, তাই না? জি ম্যাম। অবশ্যই ম্যাম। ঠিক আছে, থ্যাংক ইউ তোমাদেরকে। আমরা আবার নেক্সট ক্লাসে তাহলে কথা বলবো, হ্যাঁ? জি ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম। ভালো থেকো। ভালো থাকবেন ম্যাম। দেড় ঘন্টার উপর ক্লাস নিতে হ্যাঁ। অন্য দিন তো এত সময় ক্লাস নেয় না। না, আজকে ম্যাম অনেক বেশি সময় দিয়েছে।